নিলয় জামানকে বাইকে তুলে নিয়ে আসে সোজা নিজের বাড়িতে। আরশিদা বেগম সোফাতেই বসে আছে। ছেলের জন্য তার চিন্তা হচ্ছে। নিলয় যে এখন পুরো পশু হয়ে গেছে, এনিমাল পার্ক যেন নিলয় নিজেই হয়ে গেছে। নিলয় জামানকে টেনে নিয়ে বাড়ির ভেতরে আসলো। আরশিদাকে বসে থাকতে দেখে আরশিদা বেগম বসা থেকে উঠে দাঁড়ালো। সে ভয়টা পাচ্ছিল। সেটাই হলো, জামানকে টেনে এনে আরশিদার কাছে ফেললো। জামান আরশিদাকে দেখেই বলে, ওই মাগি তোর জামাই টাকা নিয়েছে, সেটা না হয় দিবি, তাই বলে এভাবে তুলে আনবি? তোর কাছেই তো শুইতে চেয়েছিলাম, টাকা টাকা দিতাম নাকি? তোর দালাল ছেলেকে পাঠিয়েছিস কেন? দেখ আমাকে ঘুষি মেরে কি অবস্থা করেছে। আরশিদা বেগম জামানকে চুপ করানোর চেষ্টা করে। জামান চুপ করে না, কারণ আরশিদা জানে জামানের কি হতে চলেছে। নিলয় কালো ব্যাগ থেকে লাল কাপড়ে পেঁচানো দাটা বের করলো। কাপড়টা সরায় সে। জামানের কাঁধে হাত রাখে নিলয়। জামানকে টেনে ঘুরিয়ে মুচকি হাসে নিলয়, পেছনে হাত বাঁধা। আরশিদা বেগম ছেলেকে বারণ করার জন্য এগিয়ে আসতে যায়, কিন্তু নিলয় তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাতেই তিনি থেমে যায়। কারণ নিলয় এখন কারো বারণ শুনবে না। নিলয় জামানকে টেনে আনে। ওই বাপ, তুই মারছিস কেন আমাকে? আমি কি করেছি? মাদার খান ছেলে, তোকে আমি মেরে ফেলবো রে। কথাটা বলেই নিলয় জামানের গলায় কোপ দেয়। এবার জামানের গলাটা আর বডিতে ছাড়ায় না, অল্প একটু বেঁধে আছে। নিলয় ইচ্ছে করে ছাড়ায়নি। জামানের বডি ধপ করে ফ্লোরে পড়ে যায়। নিলয় জোরে জোরে শ্বাস নিতে থাকে। আরশিদা বেগম চোখ বন্ধ করে সোফাতে বসলো। নিচের দিকে তাকিয়ে আছে সে। নিলয় পায়চারি করছে ওর রাগ কমানোর জন্য, কিন্তু পারছে না। সে আবারও দা হাতে নেয়। জামানের বুকে কতগুলো কোপ দিতে থাকে। আরশিদা বেগম বসে আছে, ছেলের পাগলামি দেখতে থাকে। নিলয় এখন সাইকো ক্যারেক্টারে ঢুকে গেছে। নিলয় হাঁপিয়ে যায়। জামানের অবস্থা খারাপ। নিলয় তার লাশের পাশে বসলো, ফ্লোরের উপরে। সিগারেট বের করলো, তারপর আগুন জ্বালিয়ে সিগারেট টানতে শুরু করে। একটা পৈশাচিক হাসি দিতে থাকে নিলয় শব্দ করে। সারা মুখে ওর রক্ত। হাসিতে যেন আরো ভয়ঙ্কর লাগছে। নিলয় সিগারেটের অর্ধেক শেষ করে বলে, মৃত্যুবরণ করার অনেকগুলো উপায় থাকলেও জন্মগ্রহণ করার একটা উপায় হলো মা। মা যতই খারাপ হোক, সন্তানের সামনে কোনো মা অপমানিত হতে পারে না। কোনো সন্তান সেটা সহ্য করতে পারে না। সন্তান যতই খারাপ হোক, পাগল হোক, তবুও তার সামনে নিজের মাকে কেউ গালি দিলে সেটা সহ্য করতে পারে না মা। আর যে সন্তান সহ্য করে সে আসলে মানুষই না, সে অমানুষ মা, সে অমানুষ। তুই জানিস তোর ছেলে এখন অনেক খারাপ মা, কিন্তু তোকে যে গালি দেবে আমি তাকে মেরে ফেলবো মা, খোদার কসম মা। সে যদি প্রধানমন্ত্রীও হয় আমি তাকে মেরেই ফেলবো। আমি জানি তুই আমাকে কখনো ভালোবাসিসনি। আল্লাহর কাছে আমার জন্য সবসময় খারাপ দোয়া করেছিস, মৃত্যু কামনা করেছিস। জানিস মা, কতবার মরতে চেয়েছিলাম, পারিনি। সবসময় মনে হতো তোর হাসি মুখটা দেখব যেদিন, সেদিনই মরে শান্তি পাবো। আমি তো আজরাইলকেও দেখতে পেয়েছিলাম মা। আমি জানি আমি খারাপ, কিন্তু তোকে যে বাজে কথা বলবে তাকে আমি মেরেই ফেলবো। এটার জন্য যদি 1000 কোটি বছর আমার জাহান্নাম বাস করতে হয় তবুও আমি মেনে নিব। কিন্তু আমার শরীরে এক বিন্দু রক্ত, এক পলক চাহনি আর একটা নিঃশ্বাস থাকা অবধি আমার সামনে আমার মাকে কেউ কিছু বললে আমি তাকে মারবই মা, সে যদি পৃথিবীর কোনো হিংস্র শাসকও হয়। নিলয়ের কথা শুনে আরশিদা বেগম স্থির থাকতে পারে না, কেঁদেই চলেছে সে। নিলয় নিজের চুলগুলো টানতে থাকে। আরশিদা বেগম জানে নিলয় এখন সাইকো হয়ে গেছে। আগে সেই নিলয় নেই, তাকে আর ফিরেও পাবে না। ওর মস্তিষ্ক খারাপ হয়ে গেছে। কিন্তু নিলয় অমানুষ নয়,
কোনটা ভালো কোনটা ঠিক সেটা নিলয় বোঝে, কিন্তু রেগে গেলে নিলয় আর শান্ত থাকে না। আরশিদা বেগম কাছে যায়, নিলয়কে এক হাত দিয়ে জড়িয়ে ধরে, চুলে হাত বোলাতে থাকে। নিলয় তার মায়ের থেকে এই প্রথমবার এরকম আদর পাচ্ছে। অনেক এমপির বাড়ি থেকে সবকিছু প্রমাণ সরিয়ে দেয়, রক্ত দিয়ে লিখে দেয় মভস্টার। তারপর মিজানকে নিয়ে সেখান থেকে চলে আসে সোজা নিজেদের গোপন আস্তানায়। একটা ছোট্ট ঘরে মিজানকে রাখা হয়। মিজান জানে এরা ডাকাত, কিন্তু জামিল তো জেলে খানাতে, তাহলে তার বাড়িতে ডাকাতি করে তুলে আনলো কে তাকে? অনেক আসে জামিলের সামনে, অনেক মাটিতে বসে, পেট থেকে রক্ত বের হচ্ছে। তাড়াতাড়ি দুজন মহিলা ডাকাত এসে অনেককে ঠিকঠাক করতে শুরু করে। অনেক, তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছি, এমন ছুরি আঘাতে কিছু হবে না। মিজানকে তুলে এনেছি। জামিল অবাক হয়, অনেক আসলেই সাহসী। জামিল বুঝে গিয়েছে অনেকেই পারে এখন তার আগে সে জৌলস ফিরে আনতে। অনেককে টিম লিডার ঘোষণা করার প্রস্তুতি নিয়ে নেয়। কিছু সময় পর অনেক সুস্থ হয়ে ওঠে, পেটের ব্যান্ডেজ করে জামিলকে সাথে নিয়ে সেই ঘরে আসে যেখানে মিজানকে আটকে রাখা হয়। জামিলকে দেখেই মিজান চমকে যায়, কারণ অনেক বছর পর তার সাথে দেখা হচ্ছে। বন্ধু তুই, আমি জানতাম যে তুই ছাড়া কেউ এই কাজ করতে পারবে না। জেল থেকে ছাড়া পেয়েছিস কবে? আমাকে কেন জেলে আটকে রাখতে পারবে না? কারণ তোর মতো বেঈমানকে তো মরতেই হবে আমার। শোন, এভাবে ডাকাতি করে আর কত চলবি বলতো? একটু তো বড় পর্যায়ে উঠতে পারিস। শোন, আমার শহরে 2টো বাড়ি আছে, তোর নামে করে দেব। আর ওই যে তোর পাশের ছেলেটা, আমাকে দিয়ে দিস। ওটা একজন রিয়েল ফাইটার। তোকে এখানে তুলে এনেছি মারার জন্য, তোকে আজকে মারবো আর তুই বুঝবি বেঈমান। জামিল পুরো কথা শেষ করতে পারে না, তার আগেই 3টে গুলি চলে। পাশে তাকিয়ে দেখে অনেক দাঁড়িয়ে আছে, আর গুলিটা করেছে এমপি মিজানকে। অনেক পিস্তলের মাথায় ফু দিয়ে বলে, ডায়লগ বাজি ভালো লাগে না ওস্তাদ। কাউকে মারতে হলে তাকে একেবারেই মারা উচিত। তাকে আমি ওর বাড়িতেই মারতে পারতাম, কিন্তু আপনাকে দেখিয়ে মারার মধ্যে একটা আলাদা তৃপ্তি ছিল। সে আপনাকে দেখেছে, কাজ শেষ। অনেক কথাগুলো বলেই সেখান থেকে চলে যায়। জামিল চেয়েছিল মিজানের সাথে গল্প করবে, সে কি কি করেছে সেগুলো জানাবে, কিন্তু অনেকের এত সময় নেই। জামিল মুচকি হাসে, বাকিরাও ভয় পায়। ডাকাত হয়েও তারা ওদের মধ্যে ডাকাতকে ভয় পাচ্ছে। ডাকাত হলে এমন হওয়া উচিত, তবে এবার মনে হয় না পুলিশ চুপ থাকবে। এই মবস্টার ডাকাতদের ধরবে, কারণ সরাসরি এমপিকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তার বাড়িতে ডাকাতি হচ্ছে। এটা কোনো নর্মাল বিষয় না। তাই সবাইকে এখন এমনভাবে থাকতে হবে যে কারো উপর কোনোভাবেই সন্দেহ না হয়। কারোর সাথে দেখা হলে কেউ যেন কাউকে না চেনে। মিমির কাজিনরা চলে গেছে। মিমি বুঝতে পারছে না নিলয়ে সে নাকি শুভ্র। তার হাজবেন্ডের কাছেও জিজ্ঞেস করতে পারছে না এই বিষয়ে। শুভ্র হতে পারে, কারণ নিলয় তো গরিব ছিল, তাহলে নিলয় কখনো এত দূর আসতে পারবে না। আর ওর গায়ে দামি কাপড় চোপড়, যেটা নিলয়ের কপালে কখনোই জুটবে না। সে ঠিক মতো খেতে পারতো না, আর দামি পোশাক, হয়তো সে শুভ্রই হবে। মাহিম উঠেছে, খাবার টেবিলে বসে আছে। মিমিকে বলে, একটা চা বানিয়ে আনেন তো। মিমি ভয় পায়, কারণ মিমি কখনো এর আগে চা বানিয়ে খায়নি। সে তো সবসময় নিজে অর্ডার করেছে। কাজের লোকেরা তার কথা মতো সবকিছু এনে দিয়েছে। এখন সেটা আর সম্ভব না, তাই নিজেকেই সব করতে হবে। রাতের খাওয়ার প্লেটগুলো মিমি পরিষ্কার করছিল। মাহিমের চিৎকার শুনে রান্নাঘরে আসে, চা বানানো শুরু করে। চা বানানো শেষে যখন ঢালতে যাবে, ভুল করে গরম পানিটা ওর হাতে এসে পড়ে। মিমি জোরে চিৎকার দেয়। মাহিম দৌড়ে আসে রান্নাঘরে, এসে দেখে মিমি হাতে পুড়ে গিয়েছে গরম চা পড়ে। মাহিম মিমির গালে একটা চড় দেয়। মিমি অবাক হয়ে গেছে, সে কি করলো বুঝতে পারছে না। মাহিমের চিৎকার করে বলে, কি সমস্যা তোর? ঠিক মতো একটা কাজ দিলে সেটাও করতে পারিস না। ধুর, আর ভালো লাগে না। রান্না করতে গেলে সমস্যা, চা বানাতে গেলে সমস্যা, তরকারি কাটতে গেলেও সমস্যা। ভাই তুই কি রাজকুমার হয়েছিস? দায় দাসিরা থাকবে তোর কাছে। মাহিম, আমার হাত অনেক জ্বলছে। জ্বলুক,
আজ একটা কাজ করে বেড়াস, মন চাচ্ছে আর গরম পানি ঢেলে দিই তোর হাতের উপরে। যা, সামনে থেকে যা। এলোভেরা জেল আছে, লাগিয়ে নে। বিরক্ত করতে একটা, সব সময় একটা না একটা ঝামেলা পাকিয়ে রাখবি। ধর, কার সাথে বিয়ে হলো আমার? কোনো কিছুতে পারফেক্ট না, খালি সুন্দরী হলে হয় না, একটু সংসারে কাজ জানতে হয়। আল্লাহ, জুটে এসে আমার কপালে একটা অসহ্য। মাহিম বকতে বকতে রান্নাঘর থেকে চলে আসে, তারপর রেডি হয়ে চলে যায় বাইরে। মিমি একা একা নিজের পুরা জায়গাটা ঠিক করতে থাকে। অনেক কান্না পাচ্ছে ওর, মরে যেতে ইচ্ছে করছে তার। মিমি সবাইকে সবসময় বলতো তাকে ভালোবাসা কারো যোগ্যতার ভিতরে পড়েই না, কারণ ভালোবাসতে হলে তার মতো পারফেক্ট হতে হবে। মিমি সবসময় নিজেকে পারফেক্ট হিসেবে দেখেছে, আর আজ কিনা মিমির মনে হচ্ছে সে পারফেক্ট না, কারো সে যোগ্যই না। এতটা তুচ্ছ এর আগে কখনো মনে হয়নি। নীলাকে সে এসবের জন্যই না করে দিয়েছিল, অথচ আজ এইসব তার কাছে ফিরে আসার পর নিজেকে অতি নগণ্য মনে হচ্ছে। আসলে কি হবে এত সৌন্দর্যতা দিয়ে, এত রূপ যে তার কাছে এখন বিষাক্ত মনে হচ্ছে। চাঁদনির বাবা কাশেম মিয়া রিক্সা নিয়ে রাতুলের রেস্টুরেন্টের সামনে আসলো। রিক্সা দেখেই সেখানে থাকা সিকিউরিটি গার্ডরা রিক্সার কাছে আসে। কাশেম চাচাকে বলে, ওই আপনি এখানে রিক্সা রাখছেন কেন? এখানে কি? বাবা, আমার মেয়ে এখানে থাকে, রাতুল আমার জামাই হয়। চুপ, তোর মেয়ে এখানে থাকে মানে? আর স্যার, তোর জামাই? বের হয় এখান থেকে। আমার মেয়ে কিভাবে থাকে? ওর সাথে আমি দেখা করব। কেউ থাকে না এখানে, যা এক্ষুনি। আমাকে যেতে দাও, ওর সাথে দেখা করতে চলে যাব, দয়া করে ও বাবা। এই, তোরে না বললাম এইখানে থেকে ভাগ? তোর রিক্সা কিন্তু তোর পিছনে গুজে দেবো, যা বলছি। এমন করো কেন? তোমাদের বাবার বয়সী লোকের সাথে এমন করতে নেই। তোর বাবার? গার্ডরা এসে কাশেমকে ধাক্কা দেয়, তারপর রিক্সাকে তুলে নিয়ে বাইরে ফেলে দেয়। কাশেম বিশাল দামি আর বড় এরিয়াতে দাঁড়িয়ে থাকা বিল্ডিংটার দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে। চোখ দিয়ে পানি পড়ে ওর। ভোরের দিকে তপন চলে যায় চাঁদনির ঘর থেকে। চাঁদনি যেন একটু হাঁপ ছেড়ে বাঁচে। এখানে সে যে আছে, শুধু মিউজিকের শব্দই শুনতে পায়, কানে কখনো আজানের ধ্বনি আসে না। চাঁদনি ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ঘুম ভেঙে যায় একটা খারাপ স্বপ্ন দেখে। রাতুল তার মুখ চেপে আছে, আর কতগুলো ছেলে তার সাথে ওইসব বাজে কাজ করছে। চাঁদনি ধরফর করে ওঠে। তারপর থেকে সে জানালা খুলে সেই যে বাইরের দিকে তাকিয়ে আছে, আর সেখান থেকে ওঠেনি। জানালার পাশে বসে সে দেখতে পায় তার বাবাকে গার্ডরা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে গেটের বাইরে। এটা দেখে চাঁদনি দৌড়ে দরজার কাছে আসে। জোরে জোরে ধাক্কা দিতে থাকে চাঁদনি, কিন্তু দরজা খোলে না কেউ। কেউ আছো? আমার বাবা বাহিরে, দয়া করে একটু দরজাটা খোলো। আমার বাবা এসেছে, আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। আমি আমার বাবার কাছে যেতে চাই, আমাকে যেতে দাও। দরজা খোলো দয়া করে, কেউ কি শুনতে পাচ্ছ না? চাঁদনির কথা দরজায় থাকা গার্ডের কানে গেলেও কোনো রেসপন্স করে না, কারণ এসবে তারা অভ্যস্ত। চাঁদনি দৌড়ে আসে আবার জানালার দিকে। বাইরে তাকিয়ে দেখে ওর বাবার রিক্সাটা উল্টে পড়ে আছে। গার্ডরা কাশেমকে বলে, শোন, এরপর যদি আর একবার এসেছিস, তোর হাত পা গুঁড়ো গুঁড়ো করে পিছনে মাছের খাবারে ফেলে দিব, আর তোর রিক্সাতে আগুন জ্বালিয়ে দিব। কাশেমের হাত পা কেটে যায়। কোনো রকমের উঠে দাঁড়ালো, রিক্সার কাছে আসে সে। বিল্ডিংটার দিকে তাকায়, ঝাপসা চোখে একটা জানালার দিকে আটকে যায়। আচ্ছায় সে কাউকে দেখতে পায়। বুকের ভেতরটা ওনার মোচড় দিয়ে উঠল। চাঁদনি বাবা বাবা বলে ডাকতে থাকে, কিন্তু সে আওয়াজ কি আর তার কান অব্দি পৌঁছাবে? শার্লিন এখন অনেক কিছু শিখেছে। প্রায় মাসখানেক হয়েছে এখানে এসেছে। চামেলির থেকে অনেকটা বাংলাও শিখেছে। বাংলা বুঝতে পারে হালকা। টুনির কাছে ওর ভালো বন্ধুত্ব হয়ে যায়। দুজনে মিলে জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ করে। অনেক কিছু জানে শার্লিন, তবে এভাবে আর চলবে না তাকে তার দেশে ফিরে গিয়ে জেমসের বিরুদ্ধে ইন্টারপোলের কাছে কেস করতে হবে, না হলে জেমস পুরো সিস্টেম নষ্ট করে দিচ্ছে। কিন্তু কিভাবে যাবে সে? পাসপোর্ট ভিসা কোথায় পাবে? ইলিগাল গেলে সে তো আবার ধরা পড়বে জেমসের লোকদের কাছে। জেমসের লোককে এখানে সেটা ওর জানাতেই হবে।
শার্লিন ঠিক করে এখান থেকে ওর যেতে হবে, সবকিছু তার সাজাতে হবে। সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু কোথায় যাবে বুঝতে পারে না। চামেলির বলা সেই বাজারটার কথা জানে শার্লিন, কখনো সে বস্তির বাইরে যায়নি, কারণ একটা ভয় তো তার আছেই। শার্লিন কাউকে না বলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওদিকে রাতুলের লোকেরা সব জায়গা খুঁজেছে, কিন্তু শার্লিনকে কোথাও পায়নি। আজকে রাত সে চলে যাবে ভেবে নেয়। বিকালে বসে আছে চামেলি আর শার্লিন। শার্লিন একটু ওয়াশরুমে আসে, এমন সময় সেখানে একটা জিপ নিয়ে আসে আকাশ। আকাশ সেখানে আসে গরিব ঘরের সুন্দরী মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে নাচের ক্লাবে বিক্রি করে দেয়। এই কাজের জন্য আস্তে আস্তে চামেলিকে সে পছন্দ করে ফেলে, কিন্তু চামেলি আকাশকে কখনোই পছন্দ করে না। আকাশকে সে অনেক কথা শুনিয়েছে, কিন্তু আকাশ কখনো চামেলিকে তুলে নিয়ে যেতে চায়নি, তবে আজ এসেছে তুলে নিয়ে যেতে। শার্লিন বাইরে আসলো। একটা জিপ গাড়িতে 5 জন ছেলে আছে। চামেলির কাছে আসলো 5 জন ছেলে, তার ভেতরে আকাশ আছে। চামেলিকে দেখে আকাশ বলে, এই যে জানেমান, তোমার জন্য আর কত অপেক্ষা করাবে বলো? তবে এবার আর অপেক্ষা নয়, ভালোবাসছিলাম বলে নিজের করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমার হতে চাও না, তাই তোমাকে তুলে নিয়ে যাব সোনা। এরপর তোমার সাথে সময় কাটাবো এক রুমে, এরপর তোমাকে বিক্রি করে দেব। কথাগুলো শুনে চামেলি আকাশের গালে একটা চড় দেয়। আকাশ চড় খেয়ে মুচকি হাসতে থাকে। চামেলি বলে, ওই জানোয়ার, তোর কি একটুও খারাপ লাগে না? তোর মনে কি আল্লাহর ভয় আসে না? গরিব ঘরে না খেতে পারা মেয়েগুলোকে নিয়ে তুই যে ক্লাবে বিক্রি করিস, সেসবের জন্য কি তোর একটু অনুতপ্ত হয় না? আমার সামনে কেন আসলি? চলে যা তুই। আকাশ একটা সিগারেট জ্বালায়, কয়েক টান দিয়ে সেটা নদীর বালুর উপরে ফেলে দেয়। তারপর বসা থেকে উঠে দাঁড়ালো। চামেলির হাত ধরলো আকাশ। আজকে আকাশ চামেলিকে তুলে নিয়ে যেতে এসেছে। বস্তির মানুষেরা জড়ো হয়েছে চারপাশে। রতন নিয়ে এগিয়ে আসে। এই তোরা আবার আইছিস? ছাড় মাইয়াডারে। শালা মাদ, চুপ কর। আমার হাতে পিস্তল দেখছিস? সোজা বুকে ঢুকাই দেব, সর বলছি। আকাশ কোমর থেকে পিস্তল বের করে রতনের দিকে তাক করে। রতন ভয়ে আর কথা বলে না, সরে আসে। চামেলি হেল্প হেল্প করে চিৎকার করতে থাকে। চামেলিকে নিয়ে যখন আকাশ ওর জিপে উঠবে, ঠিক তখনই পিস্তল যে হাতে, সেই হাতে একটা লাথি খায়। পিস্তলটা উপরে ওঠে। আকাশ ঘুরে দেখে একটা বিদেশি মেয়ে দাঁড়ানো, আর সে হলো শার্লিন। শার্লিন পিস্তলটা ক্যাচ করলো। আকাশ শার্লিনকে দেখে বলে, ওই গালে দেখ দেখ, বস্তিতে বিদেশি মেয়ে। ভাই, মালটা দেখতে তো হেব্বি জোশ, এটা মারাত্মক সুন্দর। ভাই, মেয়েটাকে কিন্তু ভাল লাগছে, আমার ওটারে দরকার। মেয়েটাকে নিয়ে চলো। চামেলিকে বাদ দাও, এটারে বিক্রি করলেই তো লাখ 5 পাবো। শার্লিন, get out of there. They are very bad. They will take you away. No problem. চামেলি অবাক হয় শার্লিনের কথা শুনে। শার্লিনের চেহারাতে একদমই ভয় কাজ করছে না, বরং সে এটার জন্যই প্রস্তুত। আকাশের বন্ধুরা গাড়ি থেকে নামে, শার্লিনের কাছে আসে। চামেলি সেখান থেকে সরে যায়। শার্লিন কোমরে পিস্তল গুজলো, হাত দুটো বক্সিং ফাইটারদের মতো করে রেখে বলল, Come on. Hit me you first. আকাশ এত ইংরেজি বোঝে না, তবে এটা বুঝতে পেরেছে এই মেয়ে বাংলা বোঝে না। গালিকে ইশারা করে শার্লিনের কাছে যেতে। গালিব আসতেই শার্লিন ঘুরে জোরে একটা কিক দেয় গালিবের গলাতে। সুপার কিং খেয়েই গালিব পড়ে যায় বালুর উপরে। আকাশ শার্লিনকে হালকাভাবে নিয়েছিল, কিন্তু শার্লিন একটা ফাইটার। আকাশ একটা ছুরি বের করে শার্লিনের দিকে আসে। শার্লিন ঘুরে আকাশের পিছে পাঁচ মারে। আকাশ ওর লোকদের কাছে যায়। শার্লিনকে টুনি একটা লাঠি ছুঁড়ে দেয়। শার্লিন ওটা ক্যাচ ধরে ওদের সবগুলো অনেক পেটাতে থাকে। ওরা 4 জন ছেলে একেবারে কাবু হয়ে যায়। আকাশকে চামেলি বলে, শালা হারামি, তুলে নিয়ে যাবি না? যা, নিয়ে যা। বস্তির সবাই শার্লিনকে ঘিরে ধরে হাসতে থাকে। সবাই অনেক খুশি হয়। শার্লিন তাদের খুশি দেখে খুশি হয়। তবে চামেলি প্রশ্ন করে, শার্লিন, তুমি অনায়াসে ওদের হারিয়েছো, তাহলে তোমাকে ছিনতাইকারী ধরছিল, তুমি পালিয়েছিলে কেন? শার্লিন চুপ হয়ে যায়।
কিছু সময় ভেবে বলে, ওরা সংখ্যায় বেশি ছিল। আকাশেরা সেখান থেকে পালায়, তবে যাওয়ার আগে জানিয়ে যায় তারা আবার আসবে। নিলয় বসে আছে, ওর পাশে বাকি 4 জন বসা, আর কাব্য সামনে হোয়াইট বোর্ডের সামনে দাঁড়ানো। কাব্য সবার উদ্দেশ্যে বলে, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এখন সবারই কোটি টাকা আছে, এত টাকা কেন? এই জবাবে আমাদের শেয়ার বাজারে আরও দ্রুত ইনভলভ হতে হবে। সেজন্য লস খেলেও মাহিমের সাথে আমরা কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে এখানে পুলিশি ঝামেলাও আছে। আমরা এতদিনে পুলিশকে ফাঁকি দিয়েই চলেছি, তাই আমরা যাই করি কখনো ব্যাংক ডাকাতি কিংবা ব্যাংকের কোনো অ্যাকাউন্ট হ্যাক করব না। কিন্তু আমাদের তো এসব সময় এসেছে ক্লাবে গিয়ে ক্যাসিনো খেলার। কোন ক্লাবে যাবো এবার? আমাদের টার্গেট এখন বড় ক্লাবের দিকে। এর মধ্যে প্রথমটা হলো নাচো ক্লাবটা আছে, সেটাকে টার্গেট করা। মাসুম, তুই সব ক্লাবের তথ্য আমাদেরকে এনে দিবি 7 দিনের ভেতর। খুঁটিনাটি যা আছে সব, আমরা সে অনুসারে প্ল্যান সাজাবো। আর এরই মধ্যে আমাদের শেয়ার বাজারে ঢুকতে হবে। আবার একটা কোম্পানির শেয়ার ছাড়বে, সেটা আমি মাহিমের থেকে পেয়েছি। সে প্রতিটা সেক্টরে আমাকে একজন ইনভেস্টর হিসেবে পরিচয় করিয়ে দেবে। এতে আমারই লাভ, কারণ আমাদের টাকাগুলো সাদা টাকা হবে কালো থেকে। 10 লাখ ইনভেস্ট করে লস খাবো, আয় করব 1 কোটি। হা হা হা। তাহলে চলো আবার শুরু করি। সিয়াম, অনলাইন বেটিং সাইটগুলোতে স্ক্যামার হতে হবে। কোম্পানির সাথে স্ক্যাম করে টাকা হাতাতে হবে। কিভাবে সেটা পরে বলবো, এখন চলো শেয়ার কিনি। নিলয় মাহিমকে কল দেয়। শেয়ার কেনার জন্য সে 10 লাখ টাকা দিতে চেয়েছে। মাহিম নিলয়কে আবার তার বাড়িতে আসতে বলে। নিলয় মুচকি হাসে। মিমির সাথে আবার তার দেখা হবে। মিমিকে সে ফুললি অন্য মনস্ক করে দিতে পারবে। নিলয় দেখা করে টাকা দেবে এটা জানিয়ে দেয়। তারপর ওরা এবার 15 লাখ দিয়ে প্লাস্টিক কোম্পানি বিএক্স এর শেয়ার কিনছে। ঠিক তখনই সেখানে ব্ল্যাক গ্যাংয়ের 30 লাখ টাকার শেয়ার কেনার চার্ট আসে। মাহিম নিজ থেকে সেখানে 2 লাখ দিয়ে শেয়ার কিনে নিল। বাকি 10 লাখ নিলয় দিলে সেই টাকা দিয়ে মাহিম শেয়ার কিনবে। কোম্পানির বড় পদে একজনের সাথে মাহিমের খাতে আছে। ব্ল্যাক গ্যাংয়ের সবাই এবার খুব রিসার্চ করেই শেয়ার কিনছে। কোম্পানির ম্যানেজারের পরিবারকে তুলে নিয়ে গেছে ওরা। কখন কতটুকু দাম উঠবে বা কমবে সেসব ম্যানেজার ওদের না জানালে ওর পরিবারকে ওরা মেরে ফেলবে। বিএক্স কোম্পানির বড় প্রোডাক্ট আছে। এরা যখনই লসের মুখে পড়ে ঠিক তখনই শেয়ার ছাড়ে। শেয়ারের মূল্য একদমই অল্প করে ছাড়ে, যাতে অনেকেই টাকা দিয়ে শেয়ার করে। কিন্তু এই কোম্পানিতে যারা বড় শেয়ার নেয় তাদের থেকে বড় স্ক্যামার এই কোম্পানির মালিক, কারণ জানে সে কিভাবে লসের টাকা তুলতে হবে। তাই যেহেতু একটা প্রোডাক্টের মূল্য এখন একদমই অল্প, ধরো 100 টাকা, এখন সেটা খুব জোর 150 টাকা উঠাবে, তারপর ধূপ করে শেয়ার আবার কমিয়ে সেটা মাত্র 80 টাকাতে নামিয়ে ছাড়বে। কারণ যখন শেয়ার বেশি, এরই মধ্যে কোম্পানির মার্কেট ভ্যালু বেড়ে গিয়ে দাঁড়াবে ডাবল। তাই লস তুলে নেবার পর যারা কোম্পানির শেয়ার ইনভেস্ট করেছে তারা ভার্মে গেলেও ওদের তাতে কিছুই আসে যাবে না। তখন না পারবো আমরা সইতে, না পারবো বেচতে, আর তখনই কোম্পানি লাভ করতে শুরু করে। এজন্য প্রথমত যে কোনো বাজি খেলতে বা ট্রেডিং খেলতে গেলে 2টো জিনিসের খুব প্রয়োজন, আর সেটা হলো ধৈর্য ও লোভ নিবারণ। যেহেতু এখানে শেয়ার একদমই অল্প টাকাতে পাওয়া যাচ্ছে, তার মানে কোম্পানিরা চাচ্ছে যেন বড় বড় ইনভেস্টররা লাখ লাখ টাকার শেয়ার কিনুক, এতে ওদেরই লাভ। কিন্তু আমরা এটা হতে দেব না গাইস। আমি খেলবে একটু অন্যভাবে। কোম্পানির সাথেই হবে এবার আরও একটা স্ক্যাম। ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করছিলাম, পেজটার নাম দিবি গ্রিন স্নেক। সেখানে পোস্ট করা হবে অমুক দিনের শেয়ার যেন সবাই বিক্রি করে দেয়। পোস্টটা করেই
সেটা বুস্ট করে দিবি। যারা আমাদের পোস্ট দেখে শেয়ার বিক্রি করবে তারা তো লাভ করবেই, সমস্যায় পড়বে ব্ল্যাক গ্যাংয়ের সিস্টেম। আমি ওদেরকে ধ্বংস করতে এসেছি, এবার খেলবো কোটি কোটিতে। নীলার কথা শুনে ওরা সবাই অবাক হয়। সিয়াম ছেলেটা হেব্বি কাজের। সিয়াম নীলয়ের কথা মতো সব করে। নিলয় সিগারেট জ্বালায়, নিধির দিকে তাকায় নিলয়। নিধি নিলয়কে দেখছে গালে হাত দিয়ে। নিলয় কখনো নিধির দিকে ঠিকমতো তাকায়নি। নিধি দেখতে কেমন নিলয় কখনো খেয়ালও করেনি। যার মন ও মস্তিষ্কে একবার টাকার নেশা ঢুকে তাকে আর কোনো নারীর সৌন্দর্যতা আকৃষ্ট করতে পারে না, চোখেও পড়ে না সেসব। নিলয় বলে, নিধি কি হয়েছে, কি দেখছো? ইয়ার না মানে আচ্ছা, কাব্য না হয় এখানে এসেছে তার সমস্যার কারণে, কিন্তু কাব্য তুই নিধিকে কোথায় পেয়েছিলি? সে এই লাইনে কি করে আসলো? নিধির মন খারাপ হয়ে যায়। সে মাথা নিচু করে নিল। কাব্য নিলয়কে ইশারা করে নিধির মন খারাপ হয়েছে সেটা। নিলয় নিধির কাছে যায়। নিধির দিকে তাকাতেই নিধি বলে, আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার বাবা মারা যায়। মা আমাকে নিয়ে নানি বাড়ি চলে আসে। সেখানে মামা মামি থাকতো। আমার মামি অনেক খারাপ ছিল, সবসময় আমাকে মারতো, বকা দিত, তবে সবার সামনে করতো না, কোনো দোষ পেলেই এমন করতো। মাকে আবার বিয়ে দেওয়ার জন্য অনেক জোর করে নানু, কিন্তু মা রাজি হচ্ছিল না। এটা নিয়ে বাড়িতে অনেক ঝামেলা হয়। শেষে মা রাজি হয় বিয়ে করতে। মায়ের বিয়ে হয়ে যায়। আমি নানুর কাছে থাকতাম। আমি তখন ইন্টার পাস করি। মায়ের বিয়ের অনেক বছর হয়েছে। আমি কখনো ওই বাবাকে বাবা বলিনি, দেখাও করিনি। নানুর কাছেই থাকতাম সবসময়। একদিন নানু মারা যায়। একা হয়ে পড়ি, আমি একদম একা। এইভাবেই চলে কয়েক মাস। হঠাৎ একদিন বাড়িতে একটা ছেলে আসে। মামি জানাই এটা তো ছোট ভাই, দেশের বাইরে থেকে দেশে এসেছে। ঠিকঠাকই ছিল। একদিন দুপুরে বুঝতে পারি আমি গোসল করলে কেউ একজন আমাকে লুকিয়ে রাখে। আমি উপরের দিকে তাকাই, একটা ছোট্ট ক্যামেরা রাখা। আমি বুঝে ফেলি এটা কি হয়েছে। ক্যামেরাটা সেই ছেলেটার, মানে মামির ভাইয়ের। নাম জীবন। জীবন মামার ক্যামেরা। আমি যেহেতু তার বোনের ভাগিনা, আমার তিনিও মামা হবেন। ক্যামেরাটা নিয়ে আমি ওনার রুমে যাই। মামা, এসব কি? কোন সব মামা? তিনি ঘুরে আমার দিকে। আমার গায়ে তখন ড্রেস চেঞ্জ করা, সদ্য কাপড় পরা, মাথার তোয়ালা পাছানো, আধা ভেজা হয়ে যাচ্ছে কাপড়টা, ওনা আছে গায়ে। সে আমার দিকে না তাকিয়ে আমার বুকের ওপর আর ঠোঁটের দিকে তাকায়। ওই দৃষ্টি এতটাই বাজে ছিল যে আমি সেখানে দাঁড়িয়ে থাকতেই পারছিলাম না। আমি ক্যামেরাটা ফ্লোরে ছুঁড়ে মারি। কি হয়েছে? আমি গোসল করলে আপনি ক্যামেরা দেখে আসেন কেন? কি দেখেছেন? আস্তে কথা বলো, তোমার মান সম্মানের প্রশ্ন, আর আমি সব দেখছি। সব মানে? ভিডিও করেছেন? ডিলিট করেন এখনই। না সোনা, ডিলিট করে যাবে না। আমি আপনার ভাগিনা হই, কেন এমন করছেন? এইসব সম্পর্কে মানে নেই। আমি তোমার শরীরে হাত দিতেই পারি। কথাটা বলে সে আমার পেটে হাত দেয়, কোমরে হাত দিয়ে একটা খামচি দেয়। আমি অনেক জোরে জীবনের গালে চড় মারি। সে চড় খেয়ে আরও রেগে যায়। আমার গাল চেপে ধরে ফোন করে বলে, মা, তোর সব কিছুর ভিডিও আমার ফোনে আছে, সবখানে একটা আপলোড করে বের দেবো, বুঝেছিস? আমার কথা শুনবি, না হলে যে কি করবো তোদের। আমি ওর হাত ছাড়িয়ে বলি, আমি কি সব বলবো? তুই কতটা জানোয়ার, আমার সাথে এমন করলি কেন? আরে যা যা, যার সাথে যত বলবি তত তোরই সমস্যা। আমি চলে আসি সেখান থেকে। অনেক কাঁদি সেদিন। মামিকে সেদিন রাতে বলি সব কিছু। সব শোনার পর উনি রেখে যায়, তবে তার ভাইয়ের কাজের ওপর নয়, আমার ওপর। উনি বিশ্বাসই করে না তার ভাই এমন একটা কাজ করবে। আমাকে বলে, তোর মা তোর বাবাকে খাইছে, তারপর তো এখানে এসে জুটিছিস। আমার সহসর বাড়িটাকে পেয়ে যা ইচ্ছে বলছিস। তাকে তাড়ানোর কথা ভাবছিস? তোকে তো আমি তাড়াবো এখান থেকে। জীবন আমাকে সব বলেছে, তুই আমার ভাইয়ের উপর নজর দিস। তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিস, কেন দিয়েছিস? তার টাকা আছে ভাবছিস তার সাথে ভাগলে অনেক টাকার মালিক হতে পারবি? এটা আমি হতে দেব না। সেদিন রাতে মামি আমাকে অনেক মারে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। হাত বেঁধে মুখের ভেতর কাপড় দিয়ে পিটায় আমাকে। আমি চিৎকারও করতে পারিনি, রক্ত বের হয়ে যায় মার খেয়ে। কয়েকদিন পার হয়। একদিন সকালে উঠে দেখি বাড়িতে কেউ নেই। অনেক ভালো লাগে। সকালের খাবার খেয়ে নিজের মতো আরাম করার জন্য বিছানায় আসি। ঠিক তখনই দেখি আমার ঘরের জীবন মামা বসে আছে। আমাকে দেখেই মুচকি আসে, শর্ট প্যান্ট পরা আর খালি গায়ে বসে আছে। আমি দেখেই তাকে ভয় পাই। মামা বলে, চলে আসছো সোনা? মামা, আপনি এখানে কেন? তোমার গোসলের ভিডিও দেখেছি, আজকে আপলোড করব ইন্টারনেটে, ফেসবুকে, আরও কত গ্রুপে, দেখবা, আসো।
জীবনের কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কাছে যাই আমি, চট দিতে যাব, তখনই সে আমার হাত ধরে বিছানায় ফেলে দেয়। আমার হাত শক্ত করে ধরে সে, আমার দিকে তাকিয়ে মুচকি হাসে আর বলে, ফিগারটা কিন্তু দারুণ তোর, সাইজটা যা মারাত্মক, আমার বেশ পছন্দের। আজকে তো এগুলোর শুদ্ধ ব্যবহার করতে হবে। ছাড়েন আমাকে, কেন এমন করছেন? আমার লাগছে, ছাড়। জীবন আমার গালে চট দেয়, তারপর আমার জামা ধরে ছুটে টান দেয় সে। ছেড়ে দুভাগ হতে আর দেরি করে না, আমার উপর ঝাঁপিয়ে পড়ে, আমাকে সে দর্শন করে। সেদিন জানতে পারি আমি ইচ্ছে করেই মামাকে নিয়ে বাহিরে যায়, আর আমার সাথে তার ভাইকে এসব করার সুযোগ করে দিয়ে যায়। আমার ওপর চলে ঘন্টার পর ঘন্টা শারীরিক নির্যাতন। সেদিন মামা আসে রাতে বাড়িতে, আমি এর ভিতরে অজ্ঞান হয়ে যাই। হঠাৎ করেই চিৎকারে আমার ঘুম ভাঙে। জীবন বলছে, আপু দেখ, তোর ভাগ্নে আমার ঘরে কিভাবে এসে শুয়ে আছে। আমি চমকে উঠি, তাকিয়ে দেখি আমি ওর রুমে, মামি আমার সামনে দাঁড়ানো। আমি চিৎকার করে বলে, ওগো, তোমার বোনের মেয়ে কি খারাপ, আমার ভাইয়ের সাথে এসব করে বেড়ায়। ছি, আমি কি মুখ দেখাবো কি করে, আমি মরে যাব। মামা মামির এরকম কথা শুনে অনেক মারি আমাকে, অনেক। আমাকে কিছু বলার সুযোগ পায় না, আমার কথা কেউ শোনে না। আমি ক্লান্ত শরীর নিয়ে ঘরে আসি, অনেক চিৎকার করে কাঁদি। রান্নাঘর থেকে একটা বটি এনে রাখি কাছে। তারপর নিলয়, কাব্য, অর্ক, মাসুম, সিয়াম ও নিধি একসাথে সবাই বসে আছে। নিধির কথা শুনে সবাই চুপ হয়ে গেছে। নিধির দিকে তাকিয়ে আছে ওরা সবাই। নিধি কাঁদছে। নিধি আবার বলল, আমি ক্লান্ত, রক্তাক্ত শরীর নিয়ে শুয়ে আছি বিছানায়। রান্নাঘর থেকে বটি এনে রেখেছিলাম, কিন্তু সেটা ব্যবহারের সুযোগ পাইনি। মাঝরাতে জীবন আসে আমার ঘরে, আমার পায়ে হাত দেয়। আমি দেরি করিনি, আর দেরি করিনি। জিলো ওয়ালের ডিম লাইটের আলোয় তার গলাটা চেপে চোখে পড়ে। আমার কি হয়েছিল জানি না, আমার ভিতরে যেন আজরাইল নয়তো কোনো শয়তান অথবা আল্লাহর রহমত শক্তি ভর করে। তরকারি কাটা বটি দিয়ে জীবনের গলায় কোপ বসিয়ে দিই। এক কোপেই ওর গলার অর্ধেক ঢুকে যায়। আমি সেটা জোরে টান দিতেই গলাটা নেমে যায় বটি থেকে। তারপর সেই রাতেই চলে আসি বাড়ি ছেড়ে। সেখান থেকেই আসার পর ক্যাবের সাথে পরিচিত হয়, তারপর একটা টিম হই। কাব্য নিধিকে ইশারা করে। নিধি কাব্যের দিকে তাকায়। কাব্য ইশারা করে নিধিকে চুপ থাকতে। নিধি কারণ জানতে চায়। কাব্য নিলয়ের দিকে তাকাতে বলে। নিলয় গম্ভীর হয়ে বসে আছে। নীরবতা ভেঙে নিলয় প্রশ্ন করল, তোর মামিকে কিছু বলিসনি? না। তিনি বেঁচে আছে? নিলয়, কেউ বেঁচে নেই, শোন আমার কথা। নিধি, তোর মামি বেঁচে আছে? হ্যাঁ আছে। আচ্ছা চল আমার সাথে। নিলয়, পাগল হয়ে গেছিস তুই? বুঝতে পারছিস কি বলছিস? ওর মামির ওখানে কেন যাবি? ওর মামিকে মারতে। নিলয়, পাগলামি করিস না। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। অর্ক, গাড়ি বের কর। অর্ক নিলয়ের কথা মতো দ্রুত গাড়ি বের করার জন্য বের হয়। নিধি অবাক হয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে। কাব্য জানে নিলয় এখন আর কারো কথা শুনবে না, তাই সে চুপচাপ নিলয়দের সাথে বের হয়। নিলয় সবাইকে মাস্ক পরতে বলে। অর্ক গাড়ি বের করে হর্ন দেয়। কাব্য যে গাড়ি ড্রাইভিং সিটে বসলো। বাকিরা সবাই ওর পেছনে যেয়ে বসে। নিধিকে নিলয়ের ঠিকানা জিজ্ঞেস করে। পৌঁছাতে ওদের 3 ঘন্টা লাগবে। কাব্য গাড়ি স্টার্ট করে। তারপর রাতুল তার ক্লাবে আসে। গাড়ি নিয়ে যখন সে ঢুকতে যাবে তখনই তার সামনে এসে চাঁদনির বাবা দাঁড়ায়। চাঁদনির বাবাকে দেখেই রাতুল গাড়ি থামালো। কাশেম মিয়া রাতুলকে দেখেই বলে, বাবা তুমি আসছো? আমি এখানে আজ কয়েকদিন ধরে বসে আছি, ভিতরে যেতে দেয় না ওরা, আমার মেয়েকে চিনেই না। ওহ আপনি, কিন্তু আপনার মেয়ে তো এখানে থাকে না। আপনার মেয়েকে বেশ্যাপল্লীতে বিক্রি করে দিচ্ছি, সে ওখানেই থাকে। রাতুলের কথা শুনে কাশেম মিয়া যেন স্তব্ধ হয়ে যায়। কি বলতে যেন খুঁজেই পায় না। তার শিক্ষিত একটা মেয়ে এভাবে তাকে নিয়ে রাতুল কিভাবে কথা বলতে পারে? আর তাছাড়া ওনার মেয়ে তো রাতুলের বউ। করিম বলে, তোমার একটুও খারাপ লাগলো না? তোমার স্ত্রীকে নিয়ে তুমি এমন কথা বললে? আরে দূর, এমন বিয়ে আমি এর আগে 15-20টা করে রেখেছি। আমার মেয়ের সাথে এমন কেন করলে তুমি? তোর মেয়েকে ভালো লাগছিল তাই এখানে আনছি। এক রাতে তোর মেয়ে থেকে আমি 50,000 কামাইছি, বুঝেছিস তো? তোর মেয়ে কেমন সুন্দরী। এত জঘন্য মনের মানুষ তুমি? আমার মেয়ের সাথেই কেন এমন করলে? আমার মেয়ের কি দোষ ছিল? চুপ কর। ওই কে আছিস, এটাকে বের কর এখান থেকে।
তিনজন গার্ড আসে, কাশেম মিয়াকে সামনে থেকে সরায়, রাস্তার উপরে ফেলে দেয় গার্ডরা। করিম মিয়ার মুখ রাস্তার উপরে গিয়ে পড়ে, ঠোঁটের নিচে কেটে অনেক রক্ত পড়তে থাকে, তবুও সে যায় না। গার্ডরা তাকে শাসিয়ে যায়। কাশেম মিয়া চুপচাপ বসে থাকে রাস্তার একপাশে। রাতুল ভিতরে যায় আসে, গার্ডরা গেট আটকে দেয়। রাতুল ভিতরে এসে জেমসকে কল করে। হ্যালো ব্রাদার, কেমন আছো? ব্রাদার, সব কিছু ঠিকঠাক আছে। শালিনকে কোথাও খুঁজে পাওয়া যায়নি, সে মরে গেছে। অনেক উঁচু জায়গা থেকে নিচে নদীর উপরে পড়েছিল। নদীর চারপাশে বিরাট বন, সেই বনে হিংস্র প্রাণী আছে। সেই কবে তাদের পেটে চলে গেছে। তুমি নিশ্চিত থাকো, কোনো সমস্যা হলে আমি তোমাকে জানাবো। ঠিক আছে, তাহলে সব কিছু ঠিক মতো করো। সময় গেলে আমার টাকা পাঠিয়ে দিও। অবশ্যই। রাতুল ফোন কেটে দেয়। শারলিনকে তার লোকেরা কোথাও খুঁজে পায়নি। রাতুলও এসব নিয়ে মাথা ঘামায় না। সে তার ক্যাসিনো ক্লাবে ঢুকে মনিটরের সামনে এসে সব প্লেয়ারদের উপরে নজর রাখতে শুরু করেন। রাতুলের লোকেরাই সবসময় এই ক্যাসিনোতে উইন হয়, আর যা টাকা রাতুলেরই থেকে যায়। সুতরাং রাতুলেরই লাভ সব দিক দিয়ে। তারা হারে তার থেকে সর্বোচ্চ কেড়ে নেয় রাতুল। এটাই তার বিজনেস। প্রতি রাতে কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা হয়। মাহিম আর মিমি বসে আছে। মিমিকে সারাদিন মাহিম আজকে বকাঝকা করেছে। দুজনের অনেক ঝগড়া করে তবেই মাহিম ঝগড়া কম করে। মিমিকে পিটিয়েছে। মিমি যেন জাহান্নামে এসে পৌঁছেছে। এর থেকে নিলয় অনেক ভালো ছিল। মাহিম বলে, কালকে আমার সাথে আবার শুভ্র সাহেব আসবে বাড়িতে। তাকে যেন কোনো প্রকার অসম্মান না হয়, আর তার মন জিততে পারলে আমাদের অনেক টাকা দেবে, আমার বিজনেস আরো বাড়বে। কেন আসবে তিনি বারবার? আমার ভালো লাগে না। চুপ কর। আমার ডিলার সে, আমার ইনভেস্টর, আমার কাছে এসে অনেক কিছু আমি দাওয়াত করেছি। অনেক টাকার মালিক, সেটা বোঝাই যায়। এমন একজন মানুষকে যদি অসম্মান করছো, তোমার খবর আছে। তুমি লোকটাকে চেনো? ওর পুরো নাম কি? তোমার ইনভেস্টর কিভাবে হলো? ওই এত প্রশ্ন করা কি আছে? আমার টাকা পেলে হলো, আমি লস করতে চাই না। আমি সামনে যেতে পারবো না। তাকে ইমপ্রেস করতে হবে তোকে, বুঝেছিস? শুনেছি বড় লোকেরা অন্য বউদের প্রতি বেশি আকৃষ্ট হয়, তাই তুই শুভ্র সাহেবকে আকৃষ্ট করবে। তোর নেশায় সে পাগল হলে লাভটা আমাদেরই হবে। মানে কি? তুমি তোমার বিজনেসের জন্য আমাকে ব্যবহার করবে? নিজের বউকে তুমি অন্য পুরুষের কাছে পাঠাবে? দরকার হলে তাই করব, কারণ তুই যে বিরাট ভালো বউ এমন না। তোর দিয়ে না হবে সংসার, না হবে স্বামী সেবা। তাই তোকে আমার বিজনেসের কাজে লাগাতে হবে, বুঝেছিস? মনে থাকে যেন সেজেগুজে থাকবি। মাহিম কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। মিমি বোকার মতো মাহিমের দিকে তাকিয়ে থাকে। চোখ দিয়ে টপ টপ করে পানি বের হতে শুরু করেছে। মিমি কখনো ভাবতেই পারেনি তার হাজবেন্ড এমন কিছু করতে বলবে তাকে। নিজেকে বড্ড সস্তা মনে হতে থাকে মিমির। মিমি কখনো নিজেকে এত অসহায় মনে করেনি। মা বাবার কাছে থাকতে সে কতটা ভালো ছিল। নিলয় যে কার জন্য কতটা পারফেক্ট ছিল সেটা মিমি এখন বুঝতে পারছে। মিমি একটা শ্বাস ছাড়ে। একটা কথা আছে না, দুজন মানুষ একই প্রকৃতির, একই মানসিকতার হলে কখনো বিপরীত মানুষটার সাথে ভালো সম্পর্ক তৈরি হয় না। একটা সম্পর্কের জন্য দরকার হয় দুজন মানুষের পছন্দের, স্বভাবে কাজের অমিল, তবেই সুন্দর থাকা যায়। মিমিও ঠিক এমন স্বভাবের ছিল, আর মাহিমও ঠিক এমন স্বভাবেরই লোক। সেজন্য মাহিম যদি মিমিকে বকে, মিমির সাথে সাথে মুখের উপরে কথা শুনিয়ে দেয়, আর তখনই মিমি সেটার জন্য মারও খাচ্ছে। একজন বকলে আরেকজন চুপ থাকলেই হতো। কিন্তু ওই যে বললাম না, পৃথিবীতে সম্পর্ক নতুন করতে হলে আলাদা আলাদা পছন্দের স্বভাবের মানুষ দরকার। যে যেমন তার কপালে যদি সেরকমই একজন জুটে যায়, তাহলে সেই সম্পর্কের ভিতরে সবসময় ঝামেলা, মতের অমিল, কাজের অপছন্দতা বাড়তেই থাকবে। আর ইউ ম্যাড? তুমি যা করছো তা কি তোমার ধারণা আছে? যদি উপরে খবর যায় কি হবে ভাবছো তুমি?
হাসান সাহেব চিৎকার করে কথাটা বলল। সামনে টেবিলের উপর পড়ে আছে একটা লাশ, চারপাশে পুলিশ অফিসার দাঁড়িয়ে, চেয়ারে বসে আছে রাজ। রাজের হাতে পিস্তল। পুলিশের এসপি সে, ডিআইজিপি হাসান মাহমুদ রাজের দিকে রেগে তাকিয়ে আছে। রাজ চুপচাপ বসে আছে। টেবিলের উপর থাকা একটা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে বলে, স্যার, খুনটা তখনই সুন্দর হয় যখন খুনি ধরা না পড়ে। পুলিশ আমি মারলে ইনকাউন্টার, ওরা মারলে কিলার। আমি বললাম তো সে কখনো রাতুলের বিরুদ্ধে মুখ খুলবে না, তাই মেরে দিয়েছি। রাজ, তুমি ভুলে যেও না, তুমি সিক্রেট মিশনে আছো, তাই হুটহাট কাউকে মারা যাবে না। কিভাবে করো তুমি? জিজ্ঞাসাবাদ করা অবস্থায় একজন অপরাধীকে তুমি মেরে দিলে, এটা কতটা অন্যায় তুমি জানো? স্যার, সময় শেষ, আমার যেতে হবে। আমার কাছে অপরাধীর কোনো ক্ষমা নেই। ওদের জন্য আমি আমার বোনকে হারিয়েছি। আমার বোনের লাশ আমি কাঁধে নিয়েছিলাম স্যার, সেটা মনে পড়লে আমার এখনো কষ্ট হয়। আমি সব অপরাধীকে তুলে এনে মারব। আরে ঠান্ডা হও। কিভাবে কুল হব স্যার? আমার মনে পড়ে এখনো যে আমি যেদিন চাকরি পাই সেদিনই আমার বোন আত্মহত্যা করে। আর আত্মহত্যা করেছিল কিসের জন্য জানেন স্যার? ধর্ষণ হয়েছিল সে। কারা করেছিল জানেন? ওই রাতুলের লোকেরাই। রাজের কথা শুনে হাসান চুপ হয়ে যায়। রাজ হলো আইজিপির সবচাইতে পছন্দের অফিসার, এর জন্যই রাজকে কেউ কিছুই বলতে পারে না। রাজ নিজেই তার জন্য রুলস বানিয়ে নিয়ে আসে, সব রকম সুযোগ সুবিধা রাজকে দিয়ে রেখেছে। রাজ অনেক বেয়ারা একজন অফিসার, এমনটা সে আগেই ছিল না। রাজের বোন ছিল রিয়া, রাজের মা বাবা ছিল না। রিয়াকে সে নিজেই বড় করেছে, ভালো কলেজে ভর্তি করিয়ে দেয়। কিন্তু সমস্যা হয় একদিন রাজ পুলিশের চাকরি পায়। সেদিন রাতে ওরা ভাই বোন বেশ ভালো একটা সময় কাটায়। রাজ শুতে চলে যায় আর রিয়া জানালা খুলে বই পড়তে শুরু করে। রাস্তার পাশে ওদের বাড়ি। রাত তখন 10টা বাজে। ঝমঝমিয়ে বৃষ্টি নামে। হঠাৎ 3টে বাইক এসে থামে ওদের বাড়ির সামনে। রিয়া তখন বই পড়ছে। হঠাৎ উঠানে 6 জন ছেলেকে দেখতে পায় সে। জানালা দিয়ে উঁকি মেরে দেখে সে। ওদের ভিতর থেকে নাবিল নামের ছেলেটা বলে, বাড়িতে কেউ আছেন? আমরা বৃষ্টিতে ভিজে গিয়েছি, একটু দরজাটা খুলবেন? বৃষ্টি থামলেই চলে যাব আমরা। নাবিলের কথা শুনে রিয়া তাকায়। নাবিলও তাকায় রিয়ার দিকে। তখনই ভেতর থেকে রাজ বলে, কারা? এত রাতে এখানে কি? ভাই, আমরা বৃষ্টিতে আটকা পড়ছি, একটু আশ্রয় দিবেন? বৃষ্টি থামলেই চলে যাব। ও আচ্ছা, ঠিক আছে, ড্রয়িং রুমের সোফাতে এসে বসতে পারো। রাজের কথা মতো ওরা ভেতরে ঢোকে। রাজও এসে ওদের সামনে বসে। সবাই কথা বলছিল। তখন রাজ বলে, রিয়া, সবার জন্য একটু চা বানিয়ে আনো তো বোন। রিয়া চা বানাতে যায়। রিয়ার গায়ে একটা টি শার্ট পরা আর ওড়না ছিল, চুলগুলো খোপা করা। রিয়া কিছু সময় পর চা বানিয়ে আনে সেখানে সবাইকে দিয়ে। যখন রিয়া নাবিলের কাছে আসে তখনই রিয়ার বুক থেকে ওড়নাটা খুলে পড়ে। ঝুঁকে থাকার কারণে নাবিলের চোখ এড়ায় না কিছুই। রিয়ার বুকের সবকিছুই নাবিল দেখে ফেলে। রিয়া দ্রুত ওড়নাটা ঠিক করে রুমের ভিতরে চলে আসে। বৃষ্টি কমার নাম নেই। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তোমরা বসো, আমি মোমবাতি জ্বালিয়ে নিয়ে আসি। রাত চলে যায় রান্নাঘরে মোমের খোঁজে। কিছু সময় পর এসে দেখতে পায় নাবিল সেখানে নেই। রাত মোমটা টেবিলে রাখতে রাখতে বলে, তোমাদের বন্ধু নাবিল কোথায়? তখনই একটা ছেলে বলে বাইরে গেছে। রাজ সোফাতে বসতে যাবে, তখনই ওর বোনের রুমের দরজা আধা খোলা দেখতে পায়। রাজ বলে, রিয়া, তোকে না বলেছি দরজা আটকে রাখ। রাজ উঠে দরজার কাছে যায়। দরজা সরিয়ে ভেতরে আসতেই দেখতে পায় নাবিল রিয়ার মুখ চেপে ধরে রেখেছে আর রিয়ার শরীরের বিভিন্ন অংশ স্পর্শ করছে। রাজ বলে, কুত্তার বাচ্চা, আমার বোনকে ছাড় বলছি, সোরের বাচ্চা ছাড়। রাজ এগিয়ে আসতে যাবে, তখনই ওর মাথায় রডের একটা বাড়ি পড়ে। পেছনে ঘুরে তাকায় রাজ। একটা ছেলে ওর মাথার উপরে বাড়ি দেয়। তখনই কারেন্ট আসে। 6 জন ছেলে রিয়ার ঘরে প্রবেশ করে। রিয়ার মুখ ছেড়ে দেয় নাবিল। রাজ ফ্লোরে পড়ে যায়। রিয়া চিৎকার করে বলে,
ভাইয়া বাঁচাও আমাকে, ওরা কারা? আমার সাথে অনেক বাজে কিছু করবে ভাইয়া। রাজ উঠে দাঁড়ায়, একটা ছেলের গালে জোরে ঘুষি দেয়, কিন্তু ওরা সবাই এসে রাজকে জোরে মারতে থাকে। রাজকে দুজন ছেলে হাত আর পা ধরে রাখে, আর একজন লাথি মারতে থাকে রাজকে, আর একজন রিয়ার হাত ধরে। নাবিল রিয়ার গা থেকে সব কাপড় খুলে ফেলে। ছাড় আমার বোনকে, আমার বোনের সাথে তোরা এমন করিস না, দয়া করে আমার বোনকে ছেড়ে দে। ওই চুপ, বেটার মুখে কিছু বুঝে দে। আমার বোনকে ছাড় কুত্তার দলেরা, খোদার কসম তোদেরকে আমি মেরে ফেলবো। রিয়ার গা থেকে সব কাপড় খুলে ফেলা হয়। তারপর নাবিল রিয়ার গোপন কাপড়টা এনে রাজের মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। রাজ কাঁদতে থাকে, রিয়ার মুখ চেপে রেখেছে। রিয়া করে গোয়ানি ছাড়া কিছুই করতে পারছে না। নাবিল যে রিয়ার বুকে পেটে গলাতে কামড় দিতে থাকে। রিয়া চিৎকার দিয়ে গিয়েও পারে না। রাজও কোনো কথা বলতে পারছে না। নাবিল আর দেরি করে না, রিয়াকে প্রথম ধর্ষণ করতে শুরু করে। এভাবে 20 মিনিট যাওয়ার পর নাবিল ছেড়ে দেয়। তারপর আরেকটা ছেলে আসে, রাজকে একজন একজন করে মারতে থাকে, আর রিয়াকে একজন একজন করে এসে ধর্ষণ করতে থাকে। রিয়ার মুখ থেকে হাত সরায়, কিন্তু রিয়ার চিৎকার করার শক্তিও নেই। রাজও আর কথা বলতে পারে না। এভাবে সারাটা রাত চলে। রিয়াকে 6 জন মিলে 18 বার ধর্ষণ করে, আর রাজকে আধমরা করে ভোরের দিকে ওরা ছাড়ে দুজনকে। একটা নাবিলকে বলে, ভাই ওদেরকে মেরে ফেলি। নাবিল বলে, আরে ধুর, মারবো কেন? রাতুলের কাছের ছোট ভাই আমি, ওরা বেঁচে থাকুক, টুইস্ট দেখতে চাই। কিছুই করতে পারবি না। ওরা সবাই চলে যায়। রাজ উঠতে পারে না। প্রায় হামাগুড়ি দিয়ে রাজ ওর বোনের কাছে আসে, ওড়না দিয়ে ওর বোনকে ঢেকে দেয়। ওর বোন রিয়া শুধু ফাল ফাল করে তার ভাইয়ের রাজের দিকে তাকিয়ে আছে। রাজ ওড়না দিয়ে ঢেকে দিতেই ফ্লোরে পড়ে যায়। রিয়া উঠে বসলো, হয়ে আসছে, গা থেকে অনেক রক্ত বের হচ্ছে রাজের। রিয়া বিছানা থেকে উঠে বসলো, রাজের দিকে তাকায়। রাজ কাঁপা কাঁপা গলায় বলে, বোন আমার, এর শাস্তি ওরা পাবে। রিয়া রাজের কাছে আসে, রাজের কপালে হাত বুলিয়ে মুচকে হাসলো। কাঁদতে থাকে রিয়া। ওর সারা গায়ে কামড়ের দাগ, রক্ত বেরোচ্ছে নিচের জায়গা থেকে। জড়তা কণ্ঠে রাজকে বলল, ভাইয়া, মা বাবাকে বলবো তুই চাকরি পেয়েছিস? ভাইয়া ভালো থাকিস। রিয়া উঠে দাঁড়ায়। রাজ ওর হাত ধরে। রিয়া হাত ছাড়িয়ে নেয়। তারপর রাজের দেওয়া সেই ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে রিয়া আত্মহত্যা করে। রিয়া কয়েক মিনিটের ভিতরেই মারা যায়। রাজ নিজের চোখের সামনে তার আদরের ছোট বোনটাকে ধর্ষণ হতে দেখে, আবার সুইসাইড হতে দেখে। রাজ কোনো রকমের উঠলেও নড়তে পারে না, সে ওখানে জ্ঞান হারায়। দিনের বেলা কাজের মহিলা এসে সবকিছু দেখেই লোকজন ডাকে। রাজের 2 দিন পর জ্ঞান ফেরে। 2 দিনে রিয়ার সব দাফন জানাজা কমপ্লিট হয়ে গেলেও রাজ যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলে। রাজের আশেপাশে থাকে। এভাবে কেটে যায় মাসখানেক। রাজ জয়েন করে তার চাকরিতে জয়েন করেই নাবিলদের খুঁজে বের করে। রাজ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, পেছনে হাসান স্যার সহ কলিগরা দাঁড়িয়ে। এতক্ষণ রাজ সবাইকে তার বোনের কথা বলছিল। রাজ, কেঁদো না। ওরা কোথায়, যারা তোমার বোনকে ধর্ষণ করেছিল? হাসছো কেন? রাজের মুখে ভয়ঙ্কর হাসি। রাজ সিগারেট টেনে বলতে থাকে, ওদেরকে তো আমি থানায় তুলে আনিনি স্যার, ওদের সব কয়টাকে তুলে এনেছিলাম নদীর পাড়ে। যখন ওদের গোপনাঙ্গ কাটি, তখন ওরা চিৎকার করে বলেছিল রাতুল ওদের ছাড়বে না। ওদের রাতুল প্রেম আমাকে আরো হিংস্র করেছে স্যার। সালার রাতুল বহুত টাকাওয়ালা লোক, ওর সব সিন্ডিকেট আমি তছনছ করে দেবো স্যার, কিন্তু প্রমাণ নেই। সালার লোকগুলো এক একটা হারামি, সারাদিন টর্চার করলেও মুখ দিয়ে একবারও রাতুলের নাম বলবে না। কিন্তু কেন? রাতুল ওদের কি শিখিয়েছে? মিডনাইট মাস্তি ক্লাবে কি চলে? এতবার মিশন চালিয়েও কিছু করতে পারি না। উপর মহল থেকে বারবার আমাদের বারণ করে, এই রাতুল কি কখনো ধ্বংস হবে না? কেউ কি আসে না ওর সাম্রাজ্যকে একদম তছনছ করে দিতে?
নিলয়রা একটা একতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটাতে একটা দারোয়ান বসে আছে। নিলয় গাড়ি থেকে নামে। গাড়ির ডিকি থেকে ছুরি বের করে নিলয়। দারোয়ানের দিকে একটা ছুরি ছুঁড়ে মারে নিলয়। ছুরিটা দারোয়ানের বুকে গিয়ে লাগে। নিলয় নিধিকে বলে, তোর মামিকে ডাক দিয়ে বাহিরে নিয়ে আয়। না থাক, সমস্যা আছে, চল একসাথে সবাই। দারোয়ানের লাশের দিকে তাকিয়ে কাব্য দীর্ঘ এক শ্বাস নেয়। এই শহরের নতুন এক সিরিয়াল কিলার এসেছে মনে হচ্ছে। নিলয় সহ ভিতরে আসলো সবাই। নিলয় দরজায় টোকা দেয়। রাত গভীর হয়েছে। কে কে আসলো? ভেতর থেকে মামি চিৎকার করে কথাটা বলল। নিলয় ডাক দেয়, আপু, আমি তোমার ভাই জীবন বলছি, আমি ফিরে এসেছি। নিলয়ের কথা শুনে ভিতরে থাকা নিধির মামি চমকে ওঠে। ওর মামাকেও ডাকে তিনি। দুজনে উঠল। নিধির মামা বলে, কে কে বাহিরে? নিধি বলে, মামা আমি এসেছি, দরজা খোলো। নিধির কথা শুনি ওর মামি চিৎকার করে বলে, খুনি মাগি আসছে, আজকে ওরে পেয়েছি, আজকে মাগে ধরে মেরে ফেলবো। দাঁতটা কোথায় আমার? নিধির মামি এসে দরজা খুলে দেয়। দরজা খুলতেই নিধি একা দাঁড়িয়ে আছে। নিধিকে দেখে ওর মামি চুল ধরে ভেতরে টেনে নিয়ে যায় আর চিৎকার করে বলতে থাকে, ওই খান, তুই আমার ভাইটাকে খাইছিস, কই গেছিলি? তোকে আমি নিজের হাতে মারবো। আমার ভাইকে কেন মেরেছিস? ঠিক তখনই কয়েকজন ভেতরে প্রবেশ করে। তারা এসে সোফাতে বসলো। সিয়াম দরজা আটকে দেয়। ওদেরকে দেখেই নিধির মামি নিধির চুলগুলো ছেড়ে দেয়। নিধির মামা বলে, ওই কে তোমরা? মুখে মাস্ক কেন? কারা? হ্যাঁ, এইভাবে ঘরের ভিতরে ঢুকলে কেন? নিলয়ের হাতে শেভ করার খুঁট ছিল আর সেই খুঁট নতুন ধারালো ব্লেড লাগানো। নিলয় দ্রুত এসে নিধির মামার গলা সোজা ব্লেড চালিয়ে দেয়। অর্ধেক ফাঁকা হয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে তা শুরু করে। ওর মামা গলায় হাত দিয়ে উল্টো পড়ে গিয়ে ছটফট করতে থাকে। কয়েক মিনিটের ভেতরে নিধির মামা মারা যায়। নিধির মামি ভয়ে একদম স্থির হয়ে গেছে। চোখের সামনে তার হাজবেন্ড এভাবে খুন হতে দেখে ভয়ে তিনি কাঁপতে শুরু করেছেন। মামি বলে, তো তো তোমরা কে? ডাকাত? ঘরে যা আছে সব নিয়ে যাও, তবু আমাকে মেরো না। নিলয় মুখের উপর থেকে মাস্ক খোলে, একটা সিগারেট জ্বালায়। কয়েক টান দিয়ে সিগারেটটা আবার নিভিয়ে পকেটে পড়ল। নিলয় বলে, পৃথিবীর সবাই এক হয় না, কিন্তু একটা পরিবারে যখন সৎমা আসে আর মামি আসে, তখন সেই পরিবারের অনেক কিছুই বদলে যেতে থাকে। মামি মানেই তো মায়ের সমান। মা তার সন্তানের সাথে কেমন আচরণ করে সেটা মামিরা কেন করে না? মামিকে ভাঙলে সেই মা শব্দটি বের হচ্ছে। তাহলে কি তারা মা হতে পারে না? যোগ্যতা কি নেই? যেহেতু তার মা হবার যোগ্যতা নেই, সেহেতু অযোগ্য লোকদের বাঁচিয়ে রাখতেও নেই। নিধি, শুট হার। নিলয়ের কথা শুনে নিধি পিস্তল বের করে। তারপর ওর মামির পেটে গুলি করে 3টে। ওর মামি মারা যায়। নাচো ক্লাবের মালিক শান্ত বসে আছে চেয়ারে। ওর লোক আকাশ আসলো সেই রুমে। আকাশদের হাতে পায়ে মুখে ব্যান্ডেজ লাগানো। শান্ত হলো রাতুলের কম্পিটিটর। শান্ত হলো স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। তবে রাতুলের কারণে তার বিজনেস অনেক খারাপ যায়। তার কাছে বিদেশি কোনো মেয়ে নেই। রাতুলের কাছে সব দামি জিনিস। রাতুলের প্রতিদিন যদি 1 কোটি টাকা হয়, তাহলে শান্তর হয় 70 লাখ। খুব যে দুজনের দূরত্ব তা কিন্তু না। দুজন বেশ ভালোভাবে বিজনেস করে যাচ্ছে। কিন্তু সমস্যা হলো রাতুল সব ইউরোপ থেকে মেয়ে এনে প্রতি তার বিজনেসটা ভালোভাবে করে। শান্ত আকাশকে প্রশ্ন করে, কি ব্যাপার, তোদের চেহারার এই অবস্থা কেন? রাতুলের লোকদের মারছিলে নাকি? স্যার, একটা গুড নিউজ আছে আপনার জন্য। মার খেয়েছিস, মেরেও আসছিস? না। তাহলে কি? স্যার, আমাদের সিটি থেকে দূরে 2 ঘন্টা পথ পাড়ি দিয়ে যে মোবাইল বস্তি আছে না, সেখানে একটা মেয়ে আছে। মেয়েটা দেশি মেয়ের চাহিদা কমে যাচ্ছে। যারা স্টুডেন্ট তারা মোটামুটি দেশি মেয়ে খোঁজে, আর যারা বড়লোক বাপের ছেলে তারা বিদেশি মেয়ে খোঁজে। আমার কাছে যা আছে তা পুরান মাল, নতুন কোনো দেশি মেয়ে লাগবে না, ইন্ডিয়া থেকে এনেছি। স্যার, ওই বস্তিতে আছে একটা বিদেশি মেয়ে। আমি যাকে পছন্দ করি সেই মেয়ে ওই বস্তিতে থাকে।
ওকে তুলে আনতে গিয়ে সেই বিদেশি মেয়েটার সাথে দেখা হয়। সেই তো আমাদেরকে মেরে সব ভেঙে দিয়েছে। স্যার, মালটা কিন্তু সেই সুন্দরী। একবার যদি ক্লাবে আনতে পারি, সে একাই আপনার বিজনেস লাখ থেকে কোটিতে নিয়ে যাবে। তবে মালটা অনেক কাটায় ভরা, মানে অনেক ডেঞ্জারাস। মার্শাল আর্ট, বক্সিং সব জানে। যেমন যেমন ফিগার তেমনইও দেখতে। আকাশের কথা শুনে শান্ত উঠে দাঁড়ায়। চোখ দুটোতে শান্তর যেন আন্দোলনের ঘোলা বসিত হচ্ছে। শান্ত দ্রুত আকাশের কাছে আসে, পকেট থেকে দুটো টাকার বান্ডেল বের করে আকাশদের দিকে ছুড়ে দিয়ে বলে, কি খবর দিলি তুই? এ ধর, এনজয় কর। আর মেয়েটার সব খবর আমাকে কালকে দিবি। আমি তুলে আনার সব ব্যবস্থা করছি। মালটা ওখানে কিভাবে আসলো? ঠিক আছে স্যার, আমি সব খোঁজ আপনাকে এনে দেব। আকাশ খুশি হয়ে রুম থেকে বের হয়। আকাশ এত দ্রুত শার্লিনের কথা বলছিল, বসিতে সেই আছে। রাতুল আসলো চাঁদনির রুমে। রাতুলকে দেখে চাঁদনি সোজা হয়ে দাঁড়ায়। রাতুলের কাছে এসে ঠাস করে একটা চর বসিয়ে দেয় চাঁদনি। রাতুল চাঁদনির চুল ধরে বলে, তোর অনেক দেমাগ না? তোকে না এখানে আনতে চেয়েছিলাম, সেদিন তো আসবি না, তাই তোর কাছে ভালো সেজেছি। তোর বুইড়া বাপ আসছিল দেখা করতে। বাবা? আমার বাবা কোথায়? রাস্তার পাশে পড়ে আছে। শোন, তুই যদি বেশি কাহিনী করিস তাহলে তোর বাবাকে মেরে ফেলবো। তুই এত খারাপ কেন? কি করেছিস? আমার বাবা কি দোষ আমার? আমি তোকে বিশ্বাস করেছিলাম, তোকে ভালোবাসতে শুরু করেছিলাম, তার প্রতিদান এভাবে দিয়েছিস কেন? কি দোষ ছিল বল? তোর দোষটা কি জানিস? সেটা হলো তুই বেশি সুন্দরী বলেই তোর উপর নজর পড়ে আমার। তোর ফিগার দেখে আর থাকতে পারিনি রে। আমার তোর মতো মেয়েই দরকার ছিল। এখন তুই এখানে বন্দি। তোর অনেক খারাপ হবে দেখিস। আমার বাবার সাথে একবার দেখা করিয়ে। চাঁদনি কাঁদতে পারে না, চোখের পানিও আসে না, আর সব যেন শুকিয়ে গেছে। রাতুল সিগারেট খায়। চাঁদনি রাতুলের এমন আসল রূপ দেখে বুঝতে পারে রাতুল আসলে কতটা খারাপ ছিল। সে চেয়ারম্যানের ছেলেদেরকে মেরেছে। রাতুল সিগারেট শেষ করে চাঁদনিকে বলে, শোন, তোর বাবাকে নিয়ে আসছি, 5 মিনিট তার সাথে কথা বলবি, এরপর এখানেই থাকবি। যদি বেশি কাহিনী করিস তোর বাবাকে কিন্তু মেরে ফেলবো। চুপচাপ কথা শুনবি, বুঝতে পেরেছিস? চাঁদনি ফুপিয়ে কাঁদছে। রাতুল ফোন করে কাশেমকে নিয়ে আসতে বলে। কাশেম রাস্তার পাশে বসেছিল। কাশেমের কাছে রাতুলের লোকেরা আসে, তারপর ওনারে ধরে ক্লাবের ভেতরে নিয়ে যায়। রাজ কাঁদছে। রাতুলকে সেদিনের পর থেকে রাজ খুঁজে চলেছে, কিন্তু রাতুল তো ধরাছোঁয়ার বাহিরে। সম্ভব হয়নি কখনো। হঠাৎ রাজের কাছে কল আসে। রাজকে ম্যাজিস্ট্রেট কল দেয়। হ্যালো, রাজ বলছি। জি। আমাদের জেলাতে ডাকাত মনস্টারের অনেক উপতাপ বেড়েছে। আমি পত্রিকা দেখলাম স্যার। এখন কি করব বলেন? তোমার মতো ভাইলস ডেঞ্জারাস অফিসার ওদের ধরতে পারে। তুমি একটু দেখো তো কেসটা। এখানকার এমপিকে তুলে নিয়ে মেরে ফেলা হয়েছে, তার বাড়ি লুট করা হয়েছে। অনেক ডেঞ্জারাস ওরা। স্যার, আমি দেখছি। রাজ কল কেটে দেয়। ওর টিমকে মডস্টার গ্যাং নিয়ে স্টাডি করতে বলে। রাজ গাড়ি নিয়ে বের হয়, সাথে ওর অফিসাররাও আছে। উদ্দেশ্য সেই উঁচু রাস্তায় আসা। এখান থেকে সে নিচে নদী দেখতে পায়। নিচে বিরাট বড় খাদ। একবার খাদে পড়লে সোজা উপরে টিকিট কাটা হবে। নিচে আছে গভীর নদী। নদীর পাশে আছে বিরাট বড় জঙ্গল। সেই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী থাকে। প্রতি বছর এই জঙ্গলে মোয়ালদের মৃত্যুর খবর পাওয়া যায় 100-র বেশি। তাই ভুলেও কেউ এখানে আসতে চায় না। তবে মেইন রাস্তা হওয়াতে সব সময় কম বেশি গাড়ি চলাচল করে। তবে গভীর রাতে সেরকম কেউ যেতে চায় না এই রোড দিয়ে। রাজ আসলো সেখানে। ডেঞ্জার এরিয়া নোটিশ বোর্ডের উপরে বসলো কিছু সময়। ওদিকে কাশেম মিয়াকে আনা হয় চাঁদনির ঘরে। মেয়েটাকে দেখে করিম মিয়া কেঁদে ফেলে। চাঁদনি দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরে। মেয়ের মায়াবী মুখটা দেখে কাশেম মিয়া যেন সব কষ্ট দূরে সরে যায়। চাঁদনিরও এখন অনেক ভালো লাগে। কাশেম বলে, মা কেমন আছিস? তোর চেহারার কি হাল হয়েছে?
মা চিন্তা করিস না মা, আমি তোকে নিতে এসেছি, চল মা আমার সাথে। বাবা, অনেক বড় ভুল করেছি মানুষকে বিশ্বাস করে। আর কখনো কোনো মানুষকে বিশ্বাস করবা না, সবাই খারাপ। চল এখন মা আমার সাথে। না বাবা, আমি যেতে পারবো না। তুমি চলে যাও, রাতুল অনেক খারাপ, চলে যাও, আর আসবে না এখানে। চাঁদনি মা, তোকে আমি নিয়ে যাব। তোমার মেয়ে এখন বাজারের বেশ্যা হয়ে গেছে বাবা, আর ফিরে যেতে পারবো না। যে গার নতুন বউকে রেখে চলে যায়, তার বউকে অন্য পুরুষের কাছে এক রাতের জন্য বিক্রি করে দেয়, সেই মেয়ে একদম মরে গেছে বাবা। ওই বুইরাটারে বের করে চাঁদনিরে ভিআইপিদের জন্য রেডি কর। কাশিমের কাছে আসে 4 জন গার্ড। নিজের মেয়েকে জড়িয়ে ধরে রাখে করিম মিয়া। করিম মিয়াকে অনেক মারতে থাকে সেখানে। চাঁদনি রাতুলের পা জড়িয়ে ধরে। রাতুল, বললাম তো তোর বাবাকে মেরে ফেলবো, এখন তোর বাবাকে যেতে বল, তবে সে বাঁচতে পারবে। রাতুলের কথা শুনে চাঁদনি বলে, বাবা দয়া করে চলে যাও, তোমার মেয়েকে ভুলে যাও এক্ষুনি। কাশেম মিয়া নিজের মেয়ের জন্য বের হয়ে আসে সেখান থেকে। কাশেম মিয়াকে মেরে একদমই বাইরে বের করে দেয়। কাশেম মিয়া এই জীবনে তার মেয়েকে অনেক ভালোবাসতো। তার মেয়ের অবস্থা দেখে নিজেকে আর সামলাতে পারে না, নিজেকে মেরে ফেলার চিন্তা করে। তাই নিজের রিক্সা নিয়ে কাশেম মিয়া সেই ডেঞ্জার উঁচু রাস্তা দিকে যেতে থাকে। যদি ছিনতাইকারী আসে, কাশেম বলবে তাকে যেন মেরে ফেলতে চায়। নিলয় গাড়িতে বসে আছে। 4 কিলোমিটার উঁচু লম্বা রাস্তা। নিলয় মাস্তি ক্লাবের রোড ক্রস করে ব্রিজের দিকে এগিয়ে আসতেই একটা রিক্সার সাথে ক্লাবের গাড়ি ধাক্কা লাগে। তবে সামনে ভাবে ধাক্কা লাগতেই রিক্সা চালকের কিছুই হয়নি। তবুও নিলয় কাব্যকে গাড়ি রাখতে বলে। রিক্সার সামনে কাব্য গাড়ি রাখলো। নিলয় দ্রুত নামলো গাড়ি থেকে। বাকিরাও নামে। নিলয়ের পেছনে তাকিয়ে দেখে রিক্সা চালক রাস্তায় পাশে পড়ে আছে। নিলয় তাকে যে টেনে তোলে। লোকটা হলো কাশেম। চাচা, আপনার কিছু হয়নি তো? এ কি, আপনার তো দেখি সারা গায়ে রক্ত, আমরা বুঝতে পারিনি। চাচা চলেন, হাসপাতালে নেই আপনাকে। না হলে লাগবে না, এ রক্ত তোদের জন্য না, এ রক্ত বিশ্বাস ভাঙ্গার, এ রক্ত ভালোবাসাকে শেষ হওয়ার, এ রক্ত নিজের মেয়ের কান্নার অভিশাপ। কি বলছেন চাচা? কি হয়েছে? এসব কি বলেন আপনি? আমাকে আরো জোরে ধাক্কা দিতি আমি মরে যেতাম। কি হয়েছে? দূরে যে 10 তলা টাওয়ার বিল্ডিং দেখছো, ওখানে আমার মেয়ে থাকে বাবা। গিয়েছিলাম আমার কাছে, আমাকে মেরে বের করে দিয়েছে। কি এত বড় কলিজা? চাচা, আপনার নাম কি? তবে আজকের পর মরহুম হব। কাব্য? নিলয়, মনে হচ্ছে মেয়ে বড়লোক ঘরে বিয়ে হয়েছে, এজন্য এখন তার গরিব বাবাকে মেনে নিতে পারছে না। চল এখানে, ডিগিতে কিন্তু লাশ, এখানে বেশিক্ষণ থাকাটা রিস্ক। কিন্তু ওনাকে এভাবে একা রেখে যাব? ওরা নিলয়কে ধরে টেনে নিয়ে যায়। গাড়ি স্টার্ট হয়। করিম চাচা আবার রিক্সা নিয়ে যেতে থাকে সেই ব্রিজের দিকে। তারপর কাব্যের কথা মতো নিলয় গাড়িতে উঠে বসলো। উঁচু রাস্তার কাছে আসলো ওরা। গাড়ির ডিক্কি খুলে নিধির মামির লাশ ফেলে দেয় খাদে, নদীর পাড়িতে। তারপর ওরা রাস্তার উপরে বসলো। নিলয় চুপচাপ বসে আছে। কাব্য বলে, নিলয়, তোর ডাক্তার দেখানো উচিত। কেন? কারণ তুই একটা সাইকো, ভালো একটা ডাক্তার দেখাতে হবে। যতটা ভাবছিস অতটাও সাইকো না, বাদ দে। চল এখন বাড়িতে যাই। দাঁড়া, এখানে আসলে সুন্দর একটা দৃশ্য দেখি আমি। আমার কাছে দূরবীন আছে। রাতের পরিবেশটা, আকাশে সাথে দূরের নদীর পানি যে মিশে গেছে। 2 হ্যান্ডের জুমের দূরবীন, স্পেশালিভাবে বানিয়ে আনা, দেখবি? কাব্যের কথা শুনে নিলয় কিছু বলে না। কাব্য দূরবীন বের করে আনলো। বেশ বড় দূরবীনটা। কাব্য সেট করলো সেটা। তারপর নিজেই দেখলো দূরের দৃশ্য। আকাশ আর নদীর পানি যেন একসাথে হয়ে গেছে। কাব্য ডাক দেয় নিলয়কে। কাব্য যখন সরে যাবে তখনই দূরবীন হাতে লেগে একটু সরে যায়।
কাব্য আবার ঠিক করতে যায়, কিন্তু নিলয় বলে, আমি ঠিক করছি, সর। কাব্য সরে যায়। নিলয় দূরবীনে চোখ রাখলো। নিলয় ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক করতে যাবে, ঠিক তখনই নিলয়ের চোখে একটা দৃশ্য আটকে যায়। নিলয় পুরো 200 স্কোয়ার জুম করে রেখেছে। দৃশ্যটা হলো নদীর পাড়ে একজন বসে আছে, শাড়ি পরা, হাঁটু অবধি শাড়ি তুলে বসে আছে উত্তর দক্ষিণ মুখ করে। সামনে আগুন জ্বলছে। মেয়েটার চুলগুলো কোমর অবধি, ঘন কালো চুল, একদম সাদা গায়ের রং। মেয়েটা হলো শার্লিন। নিলয় শার্লিনের কোমর অবধি দূরবীন ওঠাতেই পারছে, আর তার উপরে তুলতে পারছে না। একবার ভাবলো কাব্যকে সে বলবে, পরক্ষণেই ভাবলো না থাক, কি ভাববে। নিলয় মেয়েটার থেকে দূরবীন সরাতে পারে না, কোনো রকমের উপর অবধি তোলে দূরবীনটা। মুখটার এক পাশ দেখতে পায় নিলয়। নদীর পাড়ে বসে মেয়েটা কি করছে? কি সে? গায়ের লাল একটা শাড়ি। বাঙালি মেয়েও তো মনে হচ্ছে না নিলয়ের। এই প্রথম কোনো মেয়ের পা ভালো লাগছে ওর। নিলয় স্থির হয়ে দেখছে। মেয়েটা উঠে দাঁড়ায়, হেঁটে চলে যেতে থাকে। নিলয় দ্রুত দূরবীন ঘোরাতে গিয়ে পড়ে যায় নিচে। কাব্য এসে বলে, ওই কি করছিস? ফেলে দিলি? ধুর। নে ধর তোর দূরবীন, আলতু ফালতু জিনিস দেখা যায়, সর। কি বলছিস? কত সুন্দর দৃশ্য। আমি জানি, চল এখান থেকে। ওরা গাড়িতে উঠে বসলো। 3 কিলোমিটার দূরে রাজেরা বসে আছে। দূর থেকে ছেলেগুলোকে দেখে ওরা এদিকে আসতে থাকে। তবে তার আগেই নিলয়েরা সেখান থেকে চলে যায়। রাজ প্রশ্ন করলো, এত রাতে ছেলেগুলো এখানে কি করে? এমন সময় একটা রিক্সা এসে থামে। রিক্সা থেকে কাশেম মিয়া নামলো। রাস্তার এরিয়াতে এসে খাদে ঝাঁপ দেওয়ার জন্য উপরের দিকে তাকায়, আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে ওপরওয়ালা, আর কত শাস্তি দেবে তুমি? কত কষ্ট সহ্য করার ক্ষমতা মানুষকে দেবে? তোমার দেওয়ার জীবনের নষ্ট করেছি, আর সহ্য করতে পারছি না কষ্ট। তবে একটাই আর্জি, জানি না তোমার কাছে, আমার মেয়ে ভালো রেখো, আর ওই জানোয়ারটাকে শাস্তি দিও। রাজ দেখতে পায় একজন বুড়ো লোক রাস্তা থেকে নিচের দিকে লাফ দিতে চাপে। রাজ দৌড় শুরু করে। অনেক জোরে দৌড়ায় রাজ। কাশেম মিয়া লাফ দেয়, কিন্তু সে যেন কিছু একটার সাথে আটকে যায়। বারবার নড়েও সে পড়তে পারে না। তখনই শুনতে পায়, ওই চাচা, এখানে কি? হ্যাঁ, মরার আর জায়গা পান না? করিম উপরের দিকে তাকায়। রাজ রাস্তার রেলিংয়ের এক হাত দিয়ে ধরে রেখেছে, আরেক হাত দিয়ে কাশেমকে হাত ধরে রেখেছে। রাজের অফিসাররা টেনে তোলে দুজনকে। দুজনে রাস্তার পাশে বসে হাঁপাতে থাকে। রাজ বলে, ওই মিয়া, মরতে গেছিলেন কেন? কেন বাঁচাইলেন স্যার? আমারে মরতে দিতেন, আমার মরাটা ঠিক ছিল। এই বয়সে কি এমন ঘটলো যে মরে যেতে হবে? বাসা কোথায়? হ্যাঁ, অনেক কিছু ঘটেছে। মেয়ের বিয়ে দিয়েছিলাম একজনের কাছে, সে আমার মেয়েকে পতিতালয়ে বিক্রি করেছে। ছেলেটা অনেক খারাপ। আচ্ছা চলেন দেখি সেখানে। আর ছেলেটাকে? রাতুল বাজারে বিশাল যে বিল্ডিং আছে সেটার মালিক। সে আমার মেয়েকে। এমন সময় খুব স্পিডে সেখানে একটি বাইক আসে। বাইকটা থামে বিপরীত পাশে। সাইলেন্সার লাগানো একটা পিস্তল বের করে কাশেমের বুকে 3টা গুলি করা হয়। তারপর বাইকটা সেখান থেকে চোখের নিমিষেই চলে যায়। রাজ উঠে দাঁড়িয়ে দৌড়ে সেখানে আসে। বাইকারকে চিৎকার করে গালি দিতে থাকে, সালা জানোয়ার, কে তুই? শরীফ, জলদি চাচারে হাসপাতালে নাও। তখনই শরীফ নামের অফিসার বলে, স্যার, লোকটা মারা গেছে। রাজ দ্রুত কাছে আসে, তার নাকের কাছে হাত দেয়, হাতের গোছা টিপে ধরে। কোনো সাড়া নেই। রাজ বিরক্তি হয়ে উঠে দাঁড়ায়। রাস্তার উপরে বোতলে একটা লাথি দেয়, তারপর বলে, রাতুলের সাম্রাজ্য ধ্বংস করতে এইটা ছিল উপযুক্ত প্রমাণ। খোদার কসম, রাতুলকে আমি ধরবই। চলো এখান থেকে, লাশটাকে পোস্টমর্টমে পাঠাও। রাজারা চলে যায় সেখান থেকে। খাদের একদম কিনারে 2টো লাশ পড়ে আছে। বাতাসে একটু একটু করে আরো নিচের দিকে এগিয়ে যাচ্ছে। এই লাশ দুটোকে নিলয়রা এসে ফেলে দিয়েছিল। তারপর অনেক দাঁড়িয়ে আছে জামিলের সামনে। সে আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে। অনেক প্রতিদিন সবকিছু ট্রেনিং করে। অনেককে বলে, অনেক, এবার কিন্তু সাবধান,
পুলিশ অনেক ইনভেস্টিগেশন করছে, সন্দেহভাজন যারে পাচ্ছে তারই ধরে নিয়ে যাচ্ছে। শুনলাম ঢাকা থেকে অফিসার আসবে এখানে, এমপির কেসটা তিনি দেখবেন। অফিসারের নাম শুনেছ নিশ্চয়, রাজ মাহমুদ। সে অনেক ডেঞ্জারাস অফিসার, ঘুষ দিলে ঠিকই খাবার, আবার তোমাকে ঘুষের অপরাধে জেলেও ঢুকিয়ে দিবে। আমরা যদি ডাকাতি সে সহকারে খুনে। অফিসারের বাড়ির ঠিকানাটা ম্যানেজ করেন। কেন? নেক্সট ডাকাতি ওর বাড়িতেই করব। বড় জায়গাতে হাত না দিলে আমাদের নিয়ে দেশের মানুষ চর্চা করবে। কখন? কি বলছিস অনিক? তোর মাথা ঠিক আছে? সে কিন্তু পুলিশের বড় অফিসার, আর তাছাড়া সে আমাদের থেকেও ডেঞ্জারাস। সে আমাদের মতো তো না, সে এখানে কেস দেখবে আর আমরা ওর বাড়ি দেখতে যাব। তাকে জানান দেবো যে সে যেন এখান থেকে চলে যায়। তোর এই চ্যালেঞ্জে সে কিন্তু ভয় পাবে না। রাজ পুলিশ হওয়ার পর অপরাধীকে এমনভাবে মেরেছে যে তার চেহারা বদলে গিয়েছে, তাই যা করবি সাবধানে। অনেক কিছু বলে না, সে চলে আসে সেখান থেকে। রাজের বিষয়ে ইন্টারেস্ট অনেক ঘাটাঘাটি করতে থাকে সে। নিলয় শুভ্র সেজে আসে মাহিমের বাসায়। মাহিম আর নিলয় বসে আছে। মিমি হাতা কাটা ব্লাউজ গায়ে শাড়ি পরেছে, চুলগুলো সুন্দর করে খোপা করা, পেটের অনেক অংশ দেখা যাচ্ছে। নিলয় চায়ে চুমুক দেওয়ার সময় একবার তাকায় মিমির দিকে, তারপর মিমির থেকে চোখ সরিয়ে নেয় নিলয়। মাহিমের ফোনে বেজে ওঠে। মাহিম নিলয়কে বলে, শুভ্র সাহেব কল আসছে একটা, বসুন আমি কথা বলে আসছি। মাহিম বের হয়ে যায় বাড়ি থেকে, দরজার পাশে আসলো, হাত খোলা করে রেখে ফোনের ক্যামেরা অন করে, তারপর নিলয়দের দিকে ভিডিও করতে থাকে। মিমিকে মাহিম সবকিছু বলে রেখেছে। নিলয় যদি ওর সাথে বাজে কিছু করতেও চায় তবুও মিমি বাধা দিতে পারবে না। মাহিমের একটাই ক্লিপ দরকার। মিমি নিলয়ের সামনে বসলো, বুকের উপর থেকে হালকা করে ওড়না সরাতেই থাকে। মিমি জানে এটা যদি নিলয় হয় তাহলে মিমির সাথে কথা বলবে, মিমিকে কাছে চাইবে। নিলয় ফোন বের করলো, ফোন চাপতে থাকে সে। এই যে শুনছেন? জি। আপনার নাম জানা হলো না। আপনার হাজবেন্ড জানে। আপনাকে দেখতে আমার এক বন্ধুর মতো মনে হয়, ভয়েসটা একই রকম। হতে পারে। আপনি তাকাচ্ছেন না কেন আমার দিকে? প্রয়োজন নেই। মিমি উঠে দাঁড়ালো, নিলয়ের দিকে এগিয়ে আসতে থাকে। নিলয় উঠে দাঁড়ায়, তখনই নিলয় তার ফোনটা কানে ধরে বলে, সরি আমার একটা কল এসেছে। নিলয় বাহিরে আসে। আরে আপনি? হ্যাঁ, কথা শেষ, এই তো ভিতরে আসছিলাম। আচ্ছা শোনেন, 10 লাখ টাকা দিয়ে আসছি, সবটা ইনভেস্ট করবেন। এসেই দেখতে পায় মাহিম দাঁড়িয়ে আছে। নিলয় চলে যায়, মাহিম ভেতরে আসে। মাহিম এসে মিমিকে বলে, এই ছেলে তো দেখি অনেক চালু, সুন্দরী মেয়ে দেখেও সে তাকালো না। কি এমন সাজ দিছিস যে তোর দিকে তাকাই না? তোর তো এসব ড্রেস পছন্দ, তাহলে পুরুষ মানুষকে ইমপ্রেস করতে পারিস না কেন? তোর ধারা কিছু হবে না। এর থেকে ছোট ড্রেস আমি পরতে পারবো না, তবে আমি তাকে পটাতে পারবো, এটা আমার চ্যালেঞ্জ। তাকে পটিয়ে রুমে নিয়ে আসতে পারবি? হ্যাঁ পারবো, তবে প্রমিস করতে হবে আমাকে মারা যাবে না। মিমির অনেক রাগ হচ্ছে। সে কি আসলেই নিলয় না? নিলয় এতটা স্বাভাবিক স্বভাবের হলো কবে? এতটা পরিবর্তন কিভাবে হয়েছে সে? চাঁদনিকে সাজিয়ে গুছিয়ে আরো একটা রুমে আনা হয়। আজকে ওর জন্য আরো একটা পুরুষ আসবে, কিন্তু চাঁদনি জানে না সেই পুরুষটা কে। চাঁদনি বসে আছে বিছানায়, অনেক কান্না পাচ্ছে। তার বাবার কি খবর সে জানে না, তার বাবা কেমন আছে সেটাও জানে না। একদল মেয়েরা এসে চাঁদনিকে সাজিয়ে দিয়ে গিয়েছে। সেই মেয়েগুলো কেমন রোবট টাইপ, কথা বলে না, তবে মুখ দিয়ে মাঝে মাঝে চাঁদনি সাজতে না চাইলে বলছে, ও মা, সাজবা না তুমি? তোর নাগর আসবে আজ, আজ থেকে তুইও আমাদের মতো হয়ে যাবি। তাই তোর ভালো হয় তুই দ্রুত এখানে সব মেনে নিতে শিখবি। চাঁদনি কথা বলতে পারে না, প্রচন্ড শক্ত হয়ে আসে গলাটা। একটা তীক্ষ্ণ কান্না ওর চোখে এসে জমা হয়েছে। রাত 10টা বাজে। একটা সুন্দর সুঠামদের ছেলে প্রবেশ করে। মেন গেটের সামনে 3বার চেক করা হয়। আলাদা রুমে নিয়ে সব কাপড় খুলেও চেক করা হয় ছেলেটাকে। মাথার চুল, জুতা সবকিছু অনেকবার চেক শেষে কিছু না পেয়ে ভেতরে ঢোকার অনুমতি দেয়। একটা ফ্লোরের সাথে আরেকটার কোনো মিল নেই। একটা সুন্দর করিডোর, কোথা থেকে কোনো সাউন্ড নেই, কেবল সবগুলো দরজার সামনে 4জন করে গার্ড দাঁড়িয়ে।
রিসেপশন থেকে রুমের নাম্বার 21-এর ক্লিপ আনা হয়েছে। ছেলেটা এই ক্লিপ পেয়েছে একটা বন্ধুর মাধ্যমে, কারণ এই রুমে সুন্দরী মেয়ে চাঁদনিকে রাখা হয়েছে। আর আজ রাতে চাঁদনির সাথে রাত কাটাতে এসেছে রাজ। রাজ চাঁদনির মতো মেয়েকে পেয়েছে একটা দালালের ধারা। দালালটাও যে রাতুলের লোক। কোনো বড়লোক ব্যক্তি আসতে চাইলে তার জন্য ভিআইপি ফ্লোর আছে। এভাবে সবকিছু একদম স্বর্গের মতো। অনেকগুলো টাকা দিয়ে রাজ এখানে এসেছে ইনফরমেশনের জন্য। কাশিমের বডি চেক করে গুলি ছাড়াও অনেক মারধরের চিহ্ন পাওয়া গেছে। আর রাজের বুঝতে বাকি নেই যে এসব রাতুলের কাজ। তাই রাতুলের কাছে আসার জন্য রাজের এই পথ বেছে নিতে হলো। রাজ প্রথমে ভেবেছিল গোপন ক্যামেরা নিয়ে আসবে, কিন্তু রাজ শুনেছে ইনফরমারদের মাধ্যমে এখানে 1 ঘন্টা ধরে চেক করা হয়, এমনকি মেশিনের ভেতর দিয়েও 3 বার চেক করে হয় থাকে। কাপড় খুলে উলঙ্গ করে বডিও চেক করা হয়। আর তাছাড়া এই জায়গাটায় লাইসেন্সও আছে রাতুলের। এর জন্য লিগ্যালভাবে রাতুল এখানে আসতে পারে না। রাজ 21 নাম্বার ঘরের সামনে এসে দাঁড়ায়। সেখানেও গার্ডরা আরো একবার চেক করে, তারপর স্ক্রিপ্টটা ওর হাতে নিয়ে নেয়। দরজা খুলে দেয় রাজের জন্য। রাজ ভেতরে প্রবেশ করে। দরজা আটকে গিয়ে ভেতরে তাকালো। দেখতে পায় হেব্বি সুন্দরী একটা মেয়েকে গর্জিয়াস ভাবে সাজিয়ে রাখা হয়েছে। বিছানার চারপাশে ফুল রাখা, মেয়েটার হাতেও ফুল। এই মেয়েটা এখন এই ক্লাবের সবচেয়ে সুন্দরী মেয়ে। নাম চাঁদনি। চাঁদনির হাতে ফুল রাখার কারণে রাজকে বরণ করে, যেন পরবর্তীতে আবার এই লোকটা বা যে কোনো লোক আসতে চায় এখানে। রাজের বা কোনো মেয়ের কাছে কোনো পুরুষ আসলেই তার মনোরঞ্জনের জন্য সবকিছু করতে বলা হয় মেয়েটাকে। রাজ মেয়েটাকে দেখে স্তব্ধ হয়ে যায়। কি সুন্দর চাহনি, চোখে আর চেহারা অসম্ভব মায়াভাব লেগে আছে। রাজের বুকের বাম পাশের হার্টবিটটা যেন কেঁপে উঠল। সেও কাঁপতে শুরু করেছে। তবে মেয়েটার চেহারাটা কেমন শুকনো শুকনো। রাজ পুলিশের চাকরিতে আছে 5 বছর। সবকিছু ওর চোখে ধরা পড়ে। রাজ চাঁদনির সামনে গিয়ে বসলো। চাঁদনি শুকনো হাসি দিয়ে রাজের দিকে ফুল বাড়িয়ে দেয়। আপনাকে স্বাগতম। রাজ চাঁদনির ভয়েস শুনেই আরো প্রফুল্লতা অনুভব করে। রাজ ফুলটা নেয়। চাঁদনিও রাজের দিকে তাকিয়ে থাকে। বেশ চমৎকার দেখতে ছেলেটা, কিন্তু চাঁদনি জানে সব ছেলেরাই খারাপ। ছেলেরা কেবল মেয়েদের শরীরটাকেই ভালোবাসে। রাজ ফুলগুলো টেবিলে রাখে, সরাসরি প্রশ্ন করে, এখানে মন না টিকলে আসছেন কেন? এসেই যখন পড়েছেন তখন এত কাঁদছেন কেন? এত টাকার প্রয়োজন যখন, তখন নিজের শরীর বিক্রি না করে কষ্ট করে খেতে পারতেন। তাহলে না থাকতো চোখের নিচে কালি পড়ার ছাপ, আর না থাকতো শুকনো ভাবের মুখ। চাঁদনি কপাল কুঁচকে তাকায়। ছেলেটা তো দেখে অনেক বোঝে। বুঝবেই তো, রাজ তো স্পেশাল পুলিশ টিমের হেড। তার কাছে লুকানো তো সহজ নয়। তবে চাঁদনি বেশ শব্দ করে হাসলো। রাজ অবাক হয়। তার কথাতে কি জোক ছিল নাকি? মনে মনে কথাগুলো রিপিট করে। না তো, এমন কোনো জোক সে খুঁজে পায়নি। রাজ প্রশ্ন করে, হাসছেন কেন? হ্যাঁ, হাসবো না? হা হা হা। কি বলেন আপনি? টাকার সংগ্রামে বেঁচেছিলাম 22টা বছর। কেউ বলতে পারেনি আমি বাজে কাজ করেছি। কিন্তু ভাগ্য, বিশ্বাস আর ভালোবাসা আমাকে এখানে এনেছে। জানেন, পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জিনিসের নাম কি? কি আবার? টাকা? না, সেটা হলো ভালোবাসা। ভালোবাসায় ঠকেছি, বাদ দেন। আসেন শুরু করেন। শালা জানোয়ারেরা মুখোশ পরে মুখোশের আড়ালে সাজবে ভালো মানুষ, আর রাত হলে আসবে মাগির চোদ। চাঁদনির কথা শুনে রাজ অবাক হয়। রাজ প্রথমবার মিশনের জন্য এমন জায়গাতে এসেছে। তার কোনো উদ্দেশ্যই নেই সে এসব করবে। রাজ একটা সিগারেট জ্বালাতে যায়। চাঁদনি নাক বন্ধ করে। রাজ সিগারেটের আগুন দিতে গিয়ে থামে। চাঁদনির দিকে তাকিয়ে বলে, সিগারেটের ধোঁয়াতে সমস্যা। আচ্ছা, খেলাম না। রাজ পকেটে রেখে দেয় সিগারেট। চাঁদনি অবাক হয়। এই ছেলেটা এমন কেন? আগের জন তো মারতে মারতে গায়ের ওপর এসে পড়েছে। এই ব্যাটা তো দেখি এখনো কাছেই আসেনি। চাঁদনি তার ছেলে হাসি দিয়ে বলে,
এতটা ভালো মানুষ সাজবেন না তো। সব পুরুষ শালা হারামের বাচ্চা, এক একটা মাদার। তারা শুধু নারীর শরীরে কামড় বসাতে পছন্দ করে। সিগারেট খান, কাছে আসেন, নাকি ভেতরে সমস্যা? হা হা হা। রাত চমকে যায়, মেয়েটার দিকে খুব গম্ভীর ভাবে দেখতে থাকে।